আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে আসলাম আরেকটা বায়োলজি ক্লাস নিয়ে। তো আজকের ক্লাসে মেইনলি আমরা ওই সেকেন্ড চ্যাপ্টার যে শুরু করেছিলাম জীবকোষ ও টিস্যু, সেটা হচ্ছে গত ক্লাসে আমরা একটু পড়েছি। তো আজকে ইনশাল্লাহ এটা শেষ করব। তো ক্লাসটা একটু লেন্দি হবে হয়তো, তো আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে করবে, এবং এই ক্লাসটা মনোযোগ দিয়ে করলে অনেক কিছু হচ্ছে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে, কারণ এটা গত ক্লাসেই বলেছি যে এটা পুরো একটা বেসিক চ্যাপ্টার। তো চলো আমরা শুরু করব। গত ক্লাসে হচ্ছে আমরা প্লাস্টিড পর্যন্ত শেষ করেছি। তো ঝিল্লিযুক্ত কোষের যে অঙ্গাণু গলজি বডি, সেটা থেকে হচ্ছে আমরা আজকে শুরু করব। তো ঝিল্লিযুক্ত অঙ্গাণু এর আগে কী পেয়েছিলাম? এর আগে পেয়েছিলাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, আর এখন হচ্ছে গলজি বডি, দেন হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ গহ্বর, লাইসোসোম। এই কয়টা নিয়ে হচ্ছে আমরা পড়ালেখা করব। তো চলো দেখি। আচ্ছা, তো গলজি বডি বা গলজি বস্তু কি? প্রধানত এটা প্রাণী কোষে পাওয়া যায়। তো উদ্ভিদ কোষে কম পাওয়া যাবে আর কি, একটু রেয়ার। তবে অনেক উদ্ভিদ কোষেও এদের দেখা যায়। এই যে মানে প্রাণী কোষে পাওয়া যায় মেইনলি, এর পাশাপাশি উদ্ভিদ কোষে একটু রেয়ার। তো সিস্টার্নি ও কয়েক ধরনের ভেসিকল নিয়ে হচ্ছে এরা তৈরি হয়। তারপর হচ্ছে এদের পর্দায় উৎসেচকের পানি বিয়োজন সম্পন্ন হয়। জীবকোষে বিভিন্ন পদার্থ নিঃসৃতকরণের সাথে এদের নিবিড় সম্পর্ক রয়েছে। হরমোন নিঃসরণেও এদের ভূমিকা লক্ষ্য করা যায়। কোনো বিপাকীয় কার্যের সাথে এরা সম্পর্কিত, এবং কখনো কখনো এরা প্রোটিন সঞ্চয় করে। আচ্ছা, তাহলে আমরা একটা একটা করে আসি। ফার্স্টে আমরা কি বলেছি এখানে, এটার গঠনে কি কি পাই? সিস্টার্নি আর কয়েক ধরনের ভেসিকল। এই যে দেখো, সিস্টার্নি আর ভেসিকল আমরা কোনটাকে বলতেছি, ছবিটা একটু আমরা বোঝার চেষ্টা করি। এই যে দেখো, এই যে এখানে যে বড় বড় এই যে একটা গহ্বরের মতো টাইপের একটা জিনিস আছে না, এই যে এগুলো হচ্ছে বড় বড় ভেসিকল। হ্যাঁ, এই যে বৃহৎ ভেসিকল, এদেরকে আমরা বলতেছি। আর সিস্টার্নি হচ্ছে এই যে মানে কি বলে, এই যে লম্বা টাইপের এক একটা জিনিস, এগুলো হচ্ছে এক একটা সিস্টার্নি। হ্যাঁ, লম্বা টাইপের গহ্বরের মতোই কাইন্ড অফ, এগুলো হচ্ছে সিস্টার্নি। তো এই সিস্টার্নি আর ভেসিকল, এই যে এরকম হচ্ছে এরকম সিস্টার্নি, এরকম সিস্টার্নি, আর হচ্ছে ভেসিকল এই যে এরকম ছোট বড়, এগুলো দিয়ে হচ্ছে আবার হচ্ছে এদিকেও থাকবে কিছু। হ্যাঁ, এরকম একটু সুন্দর করে আঁকবা আর কি, এই বইয়ের ছবিটার মতো। তো এইভাবে হচ্ছে আমাদের ইসে তৈরি হয়। আবার দেখো, ক্ষুদ্র ভেসিকলও আছে মেইনলি, যদিও এই দুইটা জিনিসের পাশাপাশি একটা ক্ষুদ্র ভেসিকলও থাকে। ক্ষুদ্র ভেসিকলগুলো কি জানো? এই যে সিস্টার্নি হচ্ছে এই যে মানে লম্বা শেপের যে এই পার্টটুকু, এটুকু হচ্ছে সিস্টার্নি। কিন্তু এই কোনায় যে একটা জিনিস থাকে, সিস্টার্নি কোনায় লাগানো মানে ছোট গহ্বরের মতো, এটা হচ্ছে ক্ষুদ্র ভেসিকল। ঠিক আছে, তো তাহলে হচ্ছে আমরা কি পাচ্ছি, যে এই জায়গাটা হচ্ছে ক্ষুদ্র ভেসিকল, এই লম্বাটা হচ্ছে সিস্টার্নি। ঠিক আছে, আর বৃহৎ ভেসিকল তো আলাদাই থাকে। তো তাহলে হচ্ছে আমরা গলজি বডির হচ্ছে গঠনটা বুঝতে পারলাম। গঠনে থাকবে হচ্ছে ক্ষুদ্র ভেসিকল, বৃহৎ ভেসিকল, সিস্টার্নি। আর হচ্ছে এখন এদের কাজ সম্পর্কে আসো। কাজ কি? এদের পর্দায় হচ্ছে বিভিন্ন উৎসেচক বা এনজাইম যেগুলো আছে, এগুলোর পানি বিয়োজন ঘটে। এদের পর্দায় এসে হচ্ছে এগুলো পানি বিয়োজন ঘটবে। অ্যাকচুয়ালি কি আচ্ছা আচ্ছা দেখো, পানি বিয়োজন সম্পন্ন হবে। জীবকোষে বিভিন্ন পদার্থ নিঃসৃতকরণের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে। মনে করো এনজাইমগুলোকে হচ্ছে পানি, এনজাইমগুলো এই পর্দায় আসে, এসে হচ্ছে এখান থেকে পানি বিয়োজন হয়, তারপর হচ্ছে নিঃসৃতকরণ হয়। ঠিক আছে, তারপরে হরমোন নিঃসরণ করে এরা, এনজাইম আর হরমোন। তাহলে হচ্ছে এনজাইম হরমোনের সাথে এদের কাজ আছে। কোনো কোনো বিপাকীয় কার্যের সাথে ওরা সম্পর্কিত, তাহলে মেটাবলিক কাজকর্ম আছে। তারপরে হচ্ছে এরা প্রোটিন সঞ্চয় করে রাখে। তাহলে হচ্ছে এদের আমরা কাজ কী কী পেলাম, এখানে যদি লিখি কাজগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, কাজ তাহলে হচ্ছে একটা আমরা পেলাম প্রোটিন সঞ্চয়। আচ্ছা, উল্টা দিক থেকে লিখতেছি আমি, প্রোটিন সঞ্চয়। তারপরে হচ্ছে হরমোন নিঃসরণ, যে হরমোনের সাথে হচ্ছে রিলেটেড কাজ, তাই না, হরমোন নিঃসরণ। তারপর হচ্ছে এনজাইমের পানি বিয়োজন, এদের পর্দায় হচ্ছে এনজাইমের পানি বিয়োজন ঘটে। তারপরে হচ্ছে এদের মেটাবলিক কাজকর্ম আছে, মানে বিপাকের সাথে হচ্ছে এরা সম্পর্কিত। এরকম কিওয়ার্ড যে আপু লিখতেছি না, এসব কিওয়ার্ড দিয়ে হচ্ছে কাজগুলো মনে রাখবা, কারণ সবসময় দেখা যায় পুরো লাইনটা তোমার মনে রাখার দরকার নাই। তো মানে মেইন পয়েন্টটা তোমার মনে রাখলে তুমি লিখতে পারবা। তো বইয়ের সব লাইন তো আমাদের মুখস্থ করা পসিবল না, তো এভাবে হচ্ছে একটু মনে রাখতে হয়। তারপরে হচ্ছে বিভিন্ন পদার্থ নিঃসৃতকরণ। ঠিক আছে, নিঃসৃতকরণ এই হচ্ছে 5টা কাজ। ঠিক আছে, তাহলে চলো আমরা এর পরেরটায় আসি।
নিশ্চিতকরণের সাথে সম্পর্ক। তাহলে হচ্ছে এদেরকে মেইনলি গলজি বডি, তো তোমরা হচ্ছে পরে পড়বা যে গলজি বডিকে আমরা ট্রাফিক পুলিশও বলি কোষের। হ্যাঁ, তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, স্পেশালি প্রাণী কোষে থাকে। তাহলে হচ্ছে এরপর আসে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু আমরা হচ্ছে গত ক্লাসে পড়েছিলাম যে এরকম মানে অনেকগুলা কি বলে থলের মতো আর কি একসাথে হয়ে থাকে কাইন্ড অফ, বাট ওইটা হচ্ছে রাফও হতে পারে, স্মুথও হতে পারে, মানে ওটার গায়ে হচ্ছে রাইবোজোম লেগেও থাকতে পারে, আবার রাইবোজোম নাও লেগে থাকতে পারে। তো যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লেগে থাকে তখন এটাকে আমরা বলি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা রাফ। হ্যাঁ, আর না লেগে থাকলে হচ্ছে স্মুথ। তো দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণীর গায়ে প্রায় রাইবোজোম লেগে থাকতে দেখা যায়, তাই স্বাভাবিকভাবেই হচ্ছে এসব স্থানে প্রোটিন সংশ্লেষণের ঘটনা ঘটে। কোষে উৎপাদিত পদার্থগুলোর প্রবাহপথ হিসেবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ব্যবহৃত হয়। হ্যাঁ, কাজটা তাহলে কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে কোষে উৎপাদিত পদার্থগুলোর প্রবাহপথ, ঠিক আছে, এগুলো কখনো কখনো প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকতে পারে। তারপরে হচ্ছে তাই ধারণা করা হয় যে এক কোষ থেকে অন্য কোষে উৎসেচক আর কি কোষে উৎপাদিত অন্যান্য দ্রব্যাদি এর মাধ্যমে চলাচল করে। মাইটোকন্ড্রিয়া, কোষগহ্বর এগুলোর সৃষ্টিতে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উদ্ভিদ আর প্রাণী উভয় কোষে এরা উপস্থিত, ঠিক আছে। তাহলে হচ্ছে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কী কী ফ্যাক্টর আমরা পাচ্ছি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে কোষের একটা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, তাই না? এখন এই ঝিল্লিবদ্ধ অঙ্গাণুটা হচ্ছে আমাদের মানে এর গায়ে রাইবোজোম লেগে থাকতে পারে। যদি রাইবোজোম লেগে থাকে তখন হচ্ছে আমাদের সেসব জায়গায় প্রোটিন সংশ্লেষণের ঘটনা ঘটবে। কারণ তোমরা একটা জিনিস হচ্ছে মানে এখনও পড়ো নাই, বাট এটা সবসময় মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট একটা কথা। রাইবোজোম মানে হচ্ছে প্রোটিনের কারখানা। রাইবোজোম হচ্ছে প্রোটিনের কারখানা, ঠিক আছে, এটা সবসময় মনে রাখবা। প্রোটিন তৈরি মানেই রাইবোজোম, যত জায়গায় হচ্ছে মানে প্রোটিন তৈরি হয় অঙ্গাণু সব ওই মানে রাইবোজোম। এই জন্য দেখবে কি আদিকোষের একটা উপাদান, মানে আদিকোষে অনেক কিছু নাই, অনেক কিছু ঠিকমতো সুগঠিত নাই, বাট রাইবোজোমটা আসেই, মানে সব জায়গায় রাইবোজোম লাগবেই। রাইবোজোম ছাড়া প্রোটিন তৈরি হবে না, এবং প্রোটিন তৈরি না হলে তো অ্যাকচুয়ালি আমাদের মনে করো এনজাইম, হরমোন এগুলো এক ধরনের প্রোটিন। তো ওই প্রোটিন ছাড়া অ্যাকচুয়ালি আমাদের শরীরে কোনো কাজই চলবে না প্রোটিন তৈরি না হলে। তো এই জন্য হচ্ছে আমাদের রাইবোজোমটা সব কোষে একটা অপরিহার্য উপাদান। তো আর এই রাইবোজোমটা যেহেতু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকতেছে, তো লেগে থাকলে মানে হচ্ছে রাইবোজোমের প্রোটিন সংশ্লেষণ হচ্ছে, তার মানে ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়েও প্রোটিন সংশ্লেষণ হচ্ছে। এখন দেখো এটার কাজ কি। কাজ হচ্ছে 1 নম্বরে কোষে উৎপাদিত পদার্থগুলোর প্রবাহ পথ হিসেবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে এটা প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকে, এজন্য হচ্ছে এক কোষ থেকে অন্য কোষে উৎসেচক ও অন্যান্য উৎপাদিত অন্যান্য দ্রব্যাদি এর মাধ্যমে চলাচল করে গেল। এরপরে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, কোষগহ্বর এগুলোর সৃষ্টিতেও হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আর এটা হচ্ছে প্রাণী আর উদ্ভিদ কোষ দুই জায়গায় উপস্থিত থাকে। তাহলে হচ্ছে এখানে 3টা কাজ পেলাম, 3টা কাজ হচ্ছে আমরা পড়ে নিব। এরপরে সামনে আসো কোষগহ্বর। যেটা এটা হইতেছে সাইটোপ্লাজমের মধ্যে, সাইটোপ্লাজমের কোষের মধ্যে একটা আপাত ফাঁকা স্থান দেখা যায়। হ্যাঁ, আপাত ফাঁকা মানে হচ্ছে মনে করো এরকম একটা হচ্ছে কোষের মধ্যে এখানে অনেক অঙ্গাণু আছে। হ্যাঁ, মাঝখানে একটা বড় একটা গহ্বরের মতো ফাঁকা জায়গা, একটা ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটাই হচ্ছে কোষ গহ্বর। এবং প্রাণী কোষে হয়তো এটা খুব একটা বড় থাকে না, ছোট থাকে, ঠিক আছে। এটা হচ্ছে উদ্ভিদ কোষে একটা বড় দেখা যায়, দেখো। কিন্তু এইরকমই সাইটোপ্লাজমের কোষের মধ্যে একটা ফাঁকা স্থান দেখা যাবে, এগুলোই হচ্ছে কোষ গহ্বর। বৃহৎ কোষ গহ্বর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। এই যে বললাম না, বৃহৎ কোষ গহ্বরটা হচ্ছে উদ্ভিদ কোষে পাওয়া যায়। এর প্রধান কাজ কি? প্রধান কাজ হচ্ছে কোষরস ধারণ করা। বিভিন্ন ধরনের অজৈব লবণ, আমিষ, শর্করা, চর্বি জাতীয় পদার্থ এগুলো হচ্ছে কোষরসে থাকে। কোষরসের হচ্ছে কম্পোজিশনটাকে এটা একটু পড়ে নিবা। তাহলে অজৈব লবণ থাকবে, আমিষ থাকবে, শর্করা থাকবে, চর্বি থাকবে, জৈব অ্যাসিড থাকবে, রঞ্জক পদার্থ থাকবে, পানি থাকবে। তাহলে হচ্ছে কোষরসে কী কী থাকবে? পানি থাকবে। তারপরে হচ্ছে আমাদের পুষ্টি উপাদান যে মেইনগুলো আছে কী কী, আমিষ, শর্করা, চর্বি এগুলো থাকবে। তারপরে খনিজ লবণ থাকবে। তারপরে হচ্ছে অ্যাসিড থাকবে আর রঞ্জক পদার্থ থাকবে। এরপরে প্রাণী কোষে কোষ গহ্বর সাধারণত অনুপস্থিত থাকে, আর যদি থাকলে হচ্ছে যেটা বললাম ছোট থাকে। এরপর হচ্ছে লাইসোজোম। তো লাইসোজোম কি? লাইসোজোম হচ্ছে জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে।
উৎসেচক হচ্ছে আগত জীবাণুগুলোকে হজম করে। এখানে যে উৎসেচকগুলো আছে এগুলো হচ্ছে আগত জীবাণুকে ধ্বংস করে ফেলবে। পরিপাক করার উৎসেচকগুলো একটা পর্দা দিয়ে আলাদা করা থাকে, তাই অন্যান্য অঙ্গগুলো এর সংস্পর্শে এলেও হজম হয় না। দেহের অক্সিজেনের অভাব হলে বা বিভিন্ন কারণে লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হলে তখন এর আশেপাশে অঙ্গাণুগুলো নষ্ট হয়ে যায়, তো কখনো কখনো কোষটি মারা যায়। আচ্ছা, তো এই কারণে লাইসোজোমকে তোমরা হচ্ছে ইন্টারে উঠলে পড়বা যে আত্মঘাতী থলিকা বলা হয়। হ্যাঁ, তো আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল ব্যাগ বলা হয়, কারণ হচ্ছে এই যেটা বললাম ওই যে পর্দা দিয়ে একটা পর্দা এরকম একটা পর্দা দিয়ে হচ্ছে মানে লাইসোজোমটা ঘেরা, মানে লাইসোজোমটা যেহেতু একটা ঝিল্লিযুক্ত অঙ্গাণু, বুঝতেই পারতেছি যে আমরা একটা পর্দা দিয়ে ঘেরা থাকে এটা, কিন্তু এইটার মধ্যে হচ্ছে অনেক ধরনের এনজাইম থাকে যেগুলো আমাদের শরীরের জন্য খুবই মানে মারাত্মক, অনেক ক্ষতিকারক। এই এনজাইমগুলো হচ্ছে যদি ওই অঙ্গাণুগুলো কোষের অঙ্গাণুগুলো সংস্পর্শে আসে তাহলে হচ্ছে সব নষ্ট হয়ে যাবে। মানে আমরা হচ্ছে ওই যে দেখি না কার্টুন টার্টুনে যেরকম অ্যাসিড লেগে হচ্ছে একদম পুড়ে গেছে বা এরকম টম অ্যান্ড জেরিতে, যাই হোক, তো এরকম ব্যাপারটা যে একদম জাস্ট ওই সব এনজাইমগুলো হচ্ছে এতটাই ক্ষতিকর আমাদের ওই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর জন্য। তো এই জন্য হচ্ছে এই পর্দাটা খুবই ইম্পর্টেন্ট লাইসোজোমের বাইরে দিয়ে থাকা। তো যদি হচ্ছে আমাদের মানে শরীরে কোনো অক্সিজেনের অভাব হয় তখন হচ্ছে এটা নষ্ট হয়ে গেলে মানে কোষের পর্দাটা যদি ক্ষতিগ্রস্ত হয় তখন হচ্ছে সব এনজাইম বের হয়ে কোষ মরে যাবে আর কি। এই তো গেল আমরা হচ্ছে মনে হয় 6টা পড়লাম মোট ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এবার হচ্ছে আমরা ঝিল্লিবিহীন পড়ব। তো এইগুলো হচ্ছে একটু নোট করে ফেলবা। এখন চলো ঝিল্লিবিহীন দেখে আমরা কি কি আছে এখানে। কোষকঙ্কাল, রাইবোজোম, সেন্ট্রোজোম আছে, আর হচ্ছে নিউক্লিয়াস তো অন্য ব্যাপার। আচ্ছা দেখো ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, তো ফার্স্টে কি কোষকঙ্কাল অ্যাকচুয়ালি যেটা করে মানে মনে করো কোষকে যে কাঠামো দিয়ে দাঁড় করে রাখছে এটাই হচ্ছে কোষকঙ্কাল। তো দেখো কোষ ঝিল্লি অতিক্রম করে কোষের ভিতর ঢুকলে প্রথমেই কোষকঙ্কাল নজরে পড়বে। সেটি হচ্ছে লম্বা এবং মোটা চিকন মিলিয়ে অসংখ্য দড়ির মতো বস্তু কোষের চারদিকে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। আচ্ছা, আমরা যে প্রাণী কোষ উদ্ভিদ কোষ আঁকছি না, এখানে কিন্তু একটা জিনিস আঁকি নেই, সেটা হচ্ছে মানে আমরা মানে এটা দেখা যাবে বাট এটা অ্যাকচুয়ালি আঁকা পসিবল না যে আমরা মানে প্লাজমালেমার ভিতরে যদি ঢুকি প্রথমেই হচ্ছে এটাকে আমরা দেখতে পাবো যে অনেকগুলা লম্বা চিকন সুতার মতো হচ্ছে ছড়ায় আছে, যেটা হইতেছে আমাদের কোষটাকে ধরে রাখছে। মানে আমাদের দেহের কঙ্কাল যেরকম আমাদের বডির ফ্রেমওয়ার্ক ক্রিয়েট করতেছে বা আমাদের মানে বডিকে ধরে রাখছে, এরকম হচ্ছে ধরে রাখছে কোষকে হচ্ছে কোষের কঙ্কাল। তো এরাই হইতেছে দেখো এরা কোষ কঙ্কাল ভিতর থেকে কোষটাকে ধরে রাখে। এগুলো কি কি দিয়ে তৈরি দেখো, চারটা না আচ্ছা, অ্যাক্টিন, মায়োসিন, টিবিউলিন এসব দিয়ে তৈরি। এগুলো হতেছে এক প্রকার প্রোটিন। তার মানে দেখছো প্রোটিন কত ইম্পর্টেন্ট। প্রোটিন হচ্ছে কোষকে ধরে রাখার জন্য, একটা নির্দিষ্ট আকারে ধরে রাখার জন্য প্রোটিন ইম্পর্টেন্ট, এই জন্যই রাইবোজোম এত ইম্পর্টেন্ট। আচ্ছা, তো যাই হোক, তাহলে হচ্ছে আমাদের কোষ কঙ্কালে কী কী ফাইবার থাকবে। কোষ কঙ্কাল হচ্ছে অ্যাক্টিন, মায়োসিন আর টিবিউলিন দিয়ে গঠিত বিভিন্ন ধরনের তন্তু বা ফাইবার থাকবে। এখন দেখো এই তন্তুগুলা কি, তন্তুগুলো হচ্ছে মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তার মানে কোষকঙ্কালের তন্তু, কোষকঙ্কাল হচ্ছে কয়েক টাইপের তন্তু আছে যেগুলো হচ্ছে ওই সুতাগুলো আর কি, যেই সুতাগুলো হচ্ছে আমরা প্লাজমালেমা ক্রস করেই যেই কোষকঙ্কালের যেই তন্তুগুলো দেখতে পাবো, এগুলো হচ্ছে কি, এই তন্তুগুলো হচ্ছে মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আর এই ফিলামেন্টগুলো কি দিয়ে তৈরি, অ্যাক্টিন, মায়োসিন আর টিবিউলিন। ঠিক আছে, এই নামগুলো মনে রাখবা। তারপরে হচ্ছে আমরা হচ্ছে সামনে আগাই রাইবোজোম। হ্যাঁ, তো রাইবোজোম আমি ফার্স্টেই বলে দিছি আসল জিনিসটা যে এটা হচ্ছে আমাদের প্রোটিন তৈরির কারখানা। ঠিক আছে, মানে রাইবোজোমের নাম যেখানে দেখবে বুঝবে যে প্রোটিন হচ্ছে এখানে আসবে। যাই হোক, এখন প্রাণী আর উদ্ভিদ উভয় ধরনের কোষে এদের পাওয়া যায়। এই ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন অঙ্গাণুটি হচ্ছে প্রধানত প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। প্রোটিন পলিপেপটাইড চেইন সংযোজন এই রাইবোজোমে হয়ে থাকে। এছাড়া রাইবোজোমে এ কাজে প্রয়োজনীয় উৎসেচক সরবরাহ করে থাকে। উৎসেচক বা এনজাইমের কাজ হলো প্রাণরাসায়নিক বিক্রিয়ার গতি বাড়িয়ে দেওয়া। আচ্ছা, তার মানে ওই ঘুরে ফিরে আমাদের এটাই আসতেছে যে রাইবোজোমের একটাই কাজ মেইনলি প্রোটিন সংশ্লেষণ করা এবং সংশ্লেষণে যা লাগে সব করা। তো এখন প্রোটিনের যে পলিপেপটাইড সংযোজন এটাও হইতেছে এখানে হয়, মানে প্রোটিনে অ্যাকচুয়ালি পলিপেপটাইড চেইন থাকে, তো ওই পলিপেপটাইড চেইনগুলো হচ্ছে এখানে গঠিত হয়। দেন হচ্ছে প্রোটিন তৈরির জন্য যে উৎসেচক দরকার ওগুলো হইতেছে আমাদের রাইবোজোমই সরবরাহ করবে। আর প্রাণরাসায়নিক বিক্রিয়ার গতি হচ্ছে বাড়িয়ে দেবে এই উৎসেচকগুলো। আর এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, মানে সিকিউর জন্য এটা আসতে পারে, কারণ হচ্ছে যদিও আমাদের অনেক অল্প লেখা এটাতে, বাট এটা যেহেতু বললাম প্রোটিন তৈরি হয় দেখে খুব ইম্পর্ট্যান্ট জিনিস এটা। আর প্রাণী উদ্ভিদ কোষ সব কিছু এটা একটা মাস্ট
মাস্ট হ্যাভ উপাদান, ঠিক আছে। তো দেখো এরপরে সেন্ট্রোসোম। সেন্ট্রোসোম হচ্ছে এই যে এখানে একটা ছবি দেওয়া আছে প্রাণীকোষের বৈশিষ্ট্য। তো আমি যদি আরও একটু ভালো মতো দেখাই, এই সেন্ট্রোসোম হতেছে এই যে এরকম একটা, মানে এটা তো ঝিল্লি থাকে না, ঝিল্লি ছাড়া একটা অঙ্গাণু, এই যে এরকম মনে করো থাকলো, সাইটোপ্লাজমে এরকম একটা থাকে। তো এরকম হচ্ছে একটু মানে একটু থকথকে বেশি ঘন জেলির মতো থাকে, এটা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার বলবো আমরা, এই যে সেন্ট্রোস্ফিয়ার। আর এটার মাঝখানে এই যে এরকম দুইটা জিনিস থাকবে, এটা হচ্ছে আমাদের সেন্ট্রিওল, ঠিক আছে। এখন এটা কি, এরা হচ্ছে প্রাণীকোষের বৈশিষ্ট্য। প্রধানত প্রাণীকোষেদের পাওয়া যায়, নিম্ন শ্রেণী উদ্ভিদ কোষে কদাচিৎ এতে দেখা যায়। দেখো আমরা হচ্ছে কোষ বিভাজন চ্যাপ্টার যখন পড়ছিলাম তখন হচ্ছে আমরা এই সেন্ট্রোজোম এগুলার হচ্ছে সেন্ট্রিওলের কথা পড়েছিলাম, তাই না? তো সেন্ট্রিওল কিন্তু প্রাণীকোষে পড়ছিলাম, যে প্রাণীকোষে বিভাজিত হয় কোষ বিভাজনের সময়, কিন্তু ইসে কিন্তু পড়িনি, উদ্ভিদ কোষে কিন্তু পড়িনি, কারণ উদ্ভিদ কোষে এটা থাকে না। আর খুব নিম্ন শ্রেণীর জীবে হচ্ছে মানে উদ্ভিদে থাকতে পারে। আর এটা কি মেইনলি ফাঁপা নলাকার দুইটা অঙ্গ বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়, এদেরকে হচ্ছে সেন্ট্রিওল বলে। সেন্ট্রিওলের চারপাশে হচ্ছে সেন্ট্রোপ্লাজম বা মানে গাঢ়তরল থাকে। এই সেন্ট্রোপ্লাজম সহ হচ্ছে সেন্ট্রিওল, যেটা এটাকে হচ্ছে সেন্ট্রোজোম বলবো আমরা। শেষ। সেন্ট্রোজোমে থাকা সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় কি তৈরি করবে? অ্যাস্টার রে। এছাড়া স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করবে হচ্ছে সেন্ট্রোজোম। বিভিন্ন ধরনের ফ্লাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করে। তাহলে হচ্ছে এদের কাজ কি কি? সেন্ট্রোজোম তো আমরা পড়লাম প্রাণীকোষের বৈশিষ্ট্য, উদ্ভিদ কোষে বেশি একটা থাকে না। আর মেইনলি কি সেন্ট্রোজোমে হচ্ছে যে সেন্ট্রিওল থাকবে দুইটা নলাকার, আর হচ্ছে আর পাশে গাঢ়তরল থাকবে যেটাকে হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার বলবে। এখন এটার কাজ হচ্ছে যে ওই কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে আর স্পিন্ডল যন্ত্র তৈরি আর বিভিন্ন ধরনের ফ্লাজেলা তৈরি। তো এই তিনটা কাজ। তো এখন দেখো শেষ আমাদের ওইদিকে গেল, মানে এই পর্যন্ত আমাদের ঝিল্লিযুক্ত অঙ্গাণু এই তিনটাই শেষ। তো এগুলো একটু আলাদা করে নোট করে ফেলবে। এখন দেখো আমরা নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসটা আচ্ছা এই ছবি থেকে আমরা হচ্ছে একটু দেখি, পরে পড়বো। এই যে দেখো এখানে হচ্ছে এই যে এই পর্দার মতো পর্দা যেটা, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার মেমব্রেন। তো মেমব্রেনটা মেইনলি যেইটা হয় যে এই যে একদম মানে এরকম করে হচ্ছে ঘিরেই রাখছে, হ্যাঁ ঘিরেই রাখছে মেমব্রেনটা। আর যেহেতু হইতেছে দুইটা স্তর থাকে, মানে এটা দ্বিস্তরী মেমব্রেন, তো এই জন্য হইতেছে এই যে এরকম ব্যাপার সৃষ্টি হয়েছে। কিন্তু এখন কি হয়, ধরো হচ্ছে যখন আমাদের নিউক্লিয়াসে রন্ধ্র সৃষ্টি হয়, বুঝছো, রন্ধ্র দরকার আমাদের। এই রন্ধ্রটা যখন সৃষ্টি হয় তখন এই যে দুই পাশ থেকে মানে এটা ছিঁড়ে গেছে আর কি, মাঝখান দিয়ে ছিঁড়ে গেছে, এই স্প্লিট হয়ে যাওয়ার কারণে হচ্ছে যে আমরা এরকম 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 শেপ দেখতে পাই, যে মানে এই যে এইরকম যে একটা শেপ, এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কারণ এই পর্দার মাঝখান দিয়ে ছিঁড়ে ওই ছিদ্র তৈরি হয়েছে। এই ছিদ্রর কারণে হচ্ছে পর্দায় বিভিন্ন জায়গায় ভাগে ভাগ হয়ে গেছে। তো হচ্ছে গেল আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের নিউক্লিয়ার পর্দা। আর এই মাঝখানের তাহলে অংশগুলো কি নিউক্লিয়ার রন্ধ্র, তাহলে হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা, এটার মাঝখানে ছিদ্র থাকে, এগুলো হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। এরপরে হচ্ছে দেখো এখন আমরা নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার মেমব্রেন খুলে হচ্ছে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকার পরে কি দেখবো, এই যে ক্রোমোজোমে এই যে সুতার মতো অংশ পেঁচায় পেঁচায় আছে, হ্যাঁ এই পেঁচানো অংশগুলো কি, পেঁচানো অংশগুলো হচ্ছে আমাদের ক্রোমোজোম। এই যে এরকম পেঁচানো, যে এই যে এখান দিয়ে দেখো এই যে নিউক্লিয়ার রেটিকুলামটাই আছে। তো আমরা নিউক্লিয়ার রেটিকুলাম পাচ্ছি। তারপর এখানে দেখো এই যে নীল দিয়ে যে আমরা থকথকে গাঢ় জেলির মতো হচ্ছে দেখাইছি, এটা হচ্ছে আমাদের নিউক্লিওপ্লাজম। আর এই যে একটা মানে ঘন বস্তু ছোট্ট, এটা হচ্ছে নিউক্লিওলাস, ঘন গোলাকার বস্তু। তাহলে হচ্ছে আমরা পুরো নিউক্লিয়াসটা বুঝে গেলাম। এখন দেখো আবার এই যে এই জায়গায় একটা জিনিস আছে, এটা কিন্তু নিউক্লিয়ার মেমব্রেনের কোনো পার্ট না, এটা হচ্ছে আমাদের কি জানো, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো চলো সামনে আমরা পড়ি। এখন দেখো নিউক্লিয়াস বা কেন্দ্রিকা জীবকোষে প্রোটোপ্লাজমে, আচ্ছা এই সংজ্ঞাটা খুব ইম্পর্ট্যান্ট। জীবকোষের যে প্রোটোপ্লাজম আছে, প্রোটোপ্লাজমে ক্রোমোজোম বহনকারী নির্দিষ্ট পর্দা, আচ্ছা জীবকোষে প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দাঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় সেটি হচ্ছে নিউক্লিয়াস। হ্যাঁ সংজ্ঞাটা ভালো মতো মুখস্থ করবা। এখন এর আকৃতি কীরকম হবে, গোলাকার হবে, ডিম্বাকার হবে, নলাকার হবে। কোথায় কোথায় পাওয়া যায় না এটা ইম্পর্টেন্ট। সিভ কোষ এবং লোহিত রক্তকণিকায় হচ্ছে নিউক্লিয়াস থাকে না। আর এখানে হতেছে আমাদের বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকবে। কোষে সংগঠিত বিপাকীয় কার্যাবলী সহ ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করবে। সুগঠিত নিউক্লিয়াসে কী কী অংশ দেখা যায় দেখো। ফার্স্ট হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, আর কি পেয়েছি আমরা, নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন জালিকা। আচ্ছা এই কয়টা জিনিস। হ্যাঁ
এখন দেখো নিউক্লিয়ার ঝিল্লিটা কি, আমরা একটু এমনি ভাবি তো ওই যে একটা দ্বিস্তর বিশিষ্ট পর্দা হচ্ছে ঘিরে রাখছিল নিউক্লিয়াসকে, এটাই না? তো এখন দেখো নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে ঝিল্লি তাকে নিউক্লিয়ার ঝিল্লি বা কেন্দ্রিকা ঝিল্লি বলা হয়। আরেকটা নাম তাহলে কি, বাংলা নাম আমরা পেলাম কেন্দ্রিকা ঝিল্লি। এই দুই স্তর, এটি হচ্ছে দুই স্তর বিশিষ্ট হবে। এই ঝিল্লি কি দিয়ে তৈরি? লিপিড আর হচ্ছে প্রোটিনের সমন্বয়ে তৈরি। এই ঝিল্লিতে মাঝে মাঝে হচ্ছে কিছু ছিদ্র থাকবে, এদেরকে কি বলে? নিউক্লিয়ার রন্ধ্র। এই ছিদ্রের ভিতর দিয়ে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে কিছু বস্তু চলাচল হয়। হ্যাঁ, আর নিউক্লিয়ার ঝিল্লি সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের অন্যান্য বস্তুকে পৃথক রাখে এবং বিভিন্ন বস্তু চলাচল নিয়ন্ত্রণ করে। তাহলে হচ্ছে আমাদের নিউক্লিয়ার ঝিল্লি যেটা, এটা হইতেছে নিউক্লিয়াসের সব জিনিসকে আলাদা রাখতেছে আমাদের সাইটোপ্লাজম থেকে। এবং ওই থকথকে জেলির মতো অংশ কিন্তু সাইটোপ্লাজমে একটা থাকে, নিউক্লিয়াসের ভিতরে একটা থাকে। নিউক্লিয়াসের ভিতরে যে থকথকে জেলির মতো অংশ যেটা হচ্ছে সব কিছুকে ধারণ করতেছে, এটা কিন্তু নিউক্লিওপ্লাজম। আর হচ্ছে বাইরেরটা কি? বাইরেরটা হচ্ছে সাইটোপ্লাজম। তো এখন আমাদের নিউক্লিওপ্লাজমের মধ্যে আচ্ছা থাকে। আর এই ঝিল্লি হচ্ছে আরেকটা নাম কেন্দ্রিকা ঝিল্লি। আর এখানে মাঝে মাঝে ছিদ্র থাকে, যেটাকে হচ্ছে আমরা নিউক্লিয়ার অংশ বলবো। তো হচ্ছে এরপরে দেখো, এরপর হচ্ছে নিউক্লিওপ্লাজম। তাহলে হচ্ছে যেটা বললাম, মানে পর্দার ঘেরা নিউক্লিয়ার ঝিল্লির ভিতরে যে একটা থকথকে জেলির মতো হচ্ছে আসতেছে জেলি, সেই জেলিটাই হচ্ছে আমাদের নিউক্লিয়ার কি বলে এটা, নিউক্লিওপ্লাজম। তো দেখো এটা হচ্ছে কি, জেলির মতো বস্তু বা রস, একে হচ্ছে কেন্দ্রিকা রসও বলা হয় বা নিউক্লিওপ্লাজম বলবো আমরা। এই নিউক্লিওপ্লাজমে নিউক্লিক অ্যাসিড থাকবে, প্রোটিন থাকবে, উৎসেচক থাকবে, কতিপয় খনিজ লবণ থাকবে। এবার হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস হচ্ছে নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে সংলগ্ন গোলাকার বস্তুকে নিউক্লিওলাস বা কেন্দ্রিকাণু বলে। ক্রোমোজোমের রং অগ্রাহী অংশের সাথে এরা লেগে থাকে। হ্যাঁ, আচ্ছা, মানে হচ্ছে যদি কালার দিয়ে স্টেইনিং করা হয় তাহলে ক্রোমোজোমের যেই অংশটা আর কি কালার নেয় না, এরকম টাইপের অংশ যেটা, ওইটা হচ্ছে মানে নিউক্লিওলাসের সাথে লেগে থাকে। আর এরা হচ্ছে আরএনএ আর প্রোটিন দিয়ে তৈরি হয়। হ্যাঁ, আর হচ্ছে রাইবোজোম সংশ্লেষণ করে। তাহলে হচ্ছে কি, রাইবোজোম সংশ্লেষণ হয় হচ্ছে আমাদের নিউক্লিওলাসে, আর প্রোটিন সংশ্লেষণ হয় রাইবোজোমে। তার মানে হচ্ছে নিউক্লিয়াস কত বেশি ইম্পর্ট্যান্ট। তো আর এই আরএনএ আর প্রোটিন দিয়ে হচ্ছে নিউক্লিওলাস তৈরি হয়। আর এটা হচ্ছে ক্রোমোজোমের রং অগ্রাহী অংশের সাথে লেগে থাকে, নিউক্লিয়াসের ভিতরে থাকে। এটা হচ্ছে কেন্দ্রিকাণু বলবো আমরা। এরপরে দেখো এটা হচ্ছে আসতেছে আমাদের ক্রোমোজোম। তো আচ্ছা, ক্রোমোজোম দেখো এখানে একটু আমরা দেখার চেষ্টা করি। ক্রোমোজোম হচ্ছে এই একটা বড়, মানে অ্যাকচুয়ালি যে পুরা বড় সেটা যেটা, এটা হচ্ছে আমাদের ক্রোমোজোম। হ্যাঁ, তো ক্রোমোজোমে দেখো এখানে এক পাশে একটুখানি ভাঁজ হয়ে, মানে একটু কুঞ্চিত হয়ে গেছে আর কি, দুই পাশ দিয়ে ভাঁজ সৃষ্টি হয়েছে, এটাকে হচ্ছে আমরা গৌণ কুঞ্চন বলবো। আর দেখো এখানে হচ্ছে সেন্ট্রোমিয়ার আছে, তো সেন্ট্রোমিয়ারের দিকেও একটু ভাঁজ হয়ে যায় অ্যাকচুয়ালি আমাদের নিউক্লিয়াসটা। তো এখানে যে ভাঁজ হয়ে যায়, এই যে একটু এরকম হয়ে যায়, মনে করো এটা হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ার, তো এদিক থেকে এসে এরকম হয়ে যায়। এখানে এত একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এরকম হয়ে যায় আর কি, বুঝবা? তো এইটাকে অ্যাকচুয়ালি আমরা মুখ্য কুঞ্চন বলি। এখানে হচ্ছে যে কুঞ্চনটা, এটাকে হচ্ছে মুখ্য কুঞ্চন বলবো। আর হচ্ছে এই সেন্ট্রোমিয়ার ছাড়া অন্য জায়গায় যে এরকম ভাঁজের সৃষ্টি হলে যে এরকম এখানে যেরকম সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে গৌণ কুঞ্চন। এই যে তারপরে দেখো এখন এই কোণাটাকে আমরা বলতেছি হচ্ছে স্যাটেলাইট, এই যে এই প্রান্তটা। আর হচ্ছে এই যে বাহু কীরকম, মানে এই সেন্ট্রোমিয়ারের, তো সেন্ট্রোমিয়ারের দুই পাশে দুইটা হচ্ছে বাহু সৃষ্টি হয়, এখানে একটা বাহু। তারপরে যাই হোক, এখন আর এটার ভিতরে একটা ক্রোমোজোম তো হচ্ছে এই যে এরকম দ্বিস্তর বিশিষ্ট, মানে এরকম একটা জিনিস না? তো এটার ভিতরেও হচ্ছে এই যে এরকম জেলি টাইপের থাকে, এটাকে হচ্ছে ধাত্র বলে, ক্রোমোজোমের ধাত্র। আর হচ্ছে ভিতরে এই যে এই একটা সুতার মতো যে জিনিস যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ক্রোমোনেমাটা। তাহলে হচ্ছে আমাদের কী কী থাকতেছে, সাইটোপ্লাজমে একটা সেন্ট্রোমিয়ার থাকতেছে সেন্টারে, ওইখানে যে কুঞ্চন সৃষ্টি হচ্ছে ওটা হচ্ছে মুখ্য কুঞ্চন। দেন পাশে যেটা সৃষ্টি হচ্ছে ওটা হচ্ছে গৌণ কুঞ্চন। একদম কোণার অংশটা এটা হচ্ছে স্যাটেলাইট, একদম প্রান্তের অংশটা। আর হচ্ছে দুই পাশে দুইটা বাহু সৃষ্টি হচ্ছে সেন্ট্রোমিয়ারের দুই পাশে। আর ভিতরে একটা সুতার মতো অংশ থাকতেছে, সেটা হচ্ছে ক্রোমোনেমাটা। এখন হচ্ছে ক্রোমাটিন জালিকা আর ক্রোমাটিন রেটিকুলাম। কোষের বিশ্রামকালে অর্থাৎ কোষ বিভাজন যখন চলে না, তখন নিউক্লিয়াসে কুণ্ডলী পাকানো সূক্ষ্ম সুতার মতো অংশ হচ্ছে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম। কোষ বিভাজনের সময় এরা হচ্ছে মোটা খাটো হয়ে যাবে, তাই তখন এদের আলাদা আলাদা ক্রোমোজোম হিসেবে দেখা যায়। ক্রোমোজোমে অবস্থিত জিনগুলো বংশগতি গুণাবলী বহন করে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে নিয়ে যায়। কোনো একটি জীবের
ক্রোমোজোম সংখ্যা ওই জীবের জন্য নির্দিষ্ট। এসব ক্রোমোজোমে বংশধারা বহনকারী জিন অবস্থান করে এবং বংশের বৈশিষ্ট্য বংশ পরম্পরায় বহন করা হচ্ছে ক্রোমোজোমের কাজ। আচ্ছা, এটা নিয়ে আর খুব বেশি কিছু বলার নাই, কারণ এটা নিয়ে অলরেডি বলছি, আর অনেক ইম্পর্টেন্ট জিনিস এটা। হ্যাঁ, ক্রোমাটিন জালিকা অ্যাকচুয়ালি আমাদের যত মানে বংশগতি বৈশিষ্ট্য আছে সব কিছু এখানে নিহিত থাকে। আর এটা হচ্ছে ওই ক্রোমোজোমকে আমরা যে নিউক্লিয়াসকে বলি না, যে নিউক্লিয়াস হচ্ছে আমাদের বংশগতি বৈশিষ্ট্য বহন করে, মেইনলি এই ক্রোমোজোম দিয়েই হচ্ছে এটা বহন করে, ঠিক আছে। তো আচ্ছা, তো এখন সামনে যাই। এই ছবিটা, ইসের ছবিটা, স্পেশালি নিউক্লিয়াসের ছবিটা অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এইচডাব্লিউ থাকবে প্লাস ক্রোমোজোমের ছবিটা। আচ্ছা, তো দেখো এরপরে উদ্ভিদ ও প্রাণীর কাজ পরিচালনায় বিভিন্ন কোষের ভূমিকা, না হ্যাঁ বিভিন্ন প্রকার কোষের ভূমিকা। আচ্ছা, তো এখানে হইতেছে আস্তে আস্তে আমাদের পুরা বইয়ের মানে একটা খুব ইন্টারেস্টিং জায়গা উদ্ভিদ টিস্যু। হ্যাঁ, ইন্টারেস্টিং বলতেছি কারণ হচ্ছে আমি আমার ইন্টার লাইফে 2 বছর পরেও বইয়ের জাস্ট একটা জায়গা নিয়ে বেশি ভয় পেতাম, সেটা হচ্ছে যে এই জায়গাটা, মানে উদ্ভিদ টিস্যু নিয়ে খুবই মানে আমার কাছে বেড়াছাড়া লাগতো। তো আজকে ইনশাল্লাহ আপু একটু ভালো করে সময় নিয়ে তোমাদেরকে এই পার্টটা পড়াই দিব, এবং এটাই হচ্ছে একটু মন দিয়ে দেখবা, দরকার হয় বারবার দেখবা, আশা করি এরপর তোমাদের কোনো প্রবলেম থাকবে না। হ্যাঁ, তো আচ্ছা, কোষ হচ্ছে আমাদের জীবদেহের গঠনের এককোষী। আচ্ছা, এগুলো এত কিছু না পড়লেও চলবে, চলো উদ্ভিদ টিস্যু ডিরেক্ট শুরু করি। দেখো, উদ্ভিদ টিস্যু অ্যাকচুয়ালি আমাদের 2 ধরনের। হ্যাঁ, 2 ধরনের কি কি, একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু বলতে কি, মনে করো একটা উদ্ভিদ বড় হয়, তাই না, একটা ছোট চারা গাছ। হ্যাঁ, এখন মনে করো এইটার সব কোষ তো আর বড় হয় না, তাই না, বা সব কোষ হচ্ছে বিভাজিত হয় না। কিছু কিছু কোষ আছে মরে গেছে বা সেট হয়ে গেছে যে ওই জায়গায় থাকবে সে, মানে ওই জায়গায় আর বড় হওয়া লাগবে না, এই টাইপের। তো ওই কিছু কোষ যেগুলো আর কখনো বিভাজিত হবে না, ওই কোষগুলো হচ্ছে আমাদের স্থায়ী টিস্যু। আর ভাজক টিস্যু যেগুলো হচ্ছে বারবার ওই মাইটোসিস এগুলো করে করে হচ্ছে আমাদের মানে কোষ বিভাজনের অংশ নিয়ে হচ্ছে বাড়াবে, মানে সাইজে বাড়াবে বা এরকম মানে বিভাজিত হবে, মোট কথা এগুলো হচ্ছে ভাজক টিস্যু। ভাজক টিস্যু কোষগুলো বিভাজনে সক্ষম, কিন্তু স্থায়ী টিস্যুগুলো হচ্ছে বিভাজিত হতে পারে না। হ্যাঁ, আচ্ছা ওয়েট, এই সংজ্ঞাটা ইম্পর্টেন্ট, সংজ্ঞাটা পড়বা। একই বা বিভিন্ন প্রকার একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই ধরনের কাজ করে এবং তাদের উৎপত্তিও যদি অভিন্ন হয়, তখন তাদেরকে টিস্যু বা কলা বলে। আচ্ছা, তো এখন দেখো স্থায়ী টিস্যু। এখন হচ্ছে আমরা তাহলে উদ্ভিদ টিস্যুকে 2 ভাগে ভাগ করলাম, স্থায়ী আর ভাজক। এখন আমরা স্থায়ীকে আবার ভাগ করব। কি ভাগে ভাগ করব? সরল টিস্যু, জটিল টিস্যু আর হচ্ছে নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যু। আচ্ছা, তাহলে হচ্ছে এখন দেখো, এখন আমরা হচ্ছে 3টা যে টিস্যু আমরা বললাম, এই 3টা একটা একটা করে আলোচনা করব এখন। তো ফার্স্টে হচ্ছে আমাদের সরল টিস্যু বা সিম্পল টিস্যু। তো সরল টিস্যুটা কি, মানে বুঝাই যাচ্ছে যে এটার মধ্যে এত বেশি ঝামেলা নেই। হ্যাঁ, তো সরল টিস্যুটা হচ্ছে যেই স্থায়ী টিস্যুর প্রতিটি কোষ আকার আকৃতি ও গঠনের দিক থেকে অভিন্ন, তাদেরকে হচ্ছে সরল টিস্যু বলে। তো একটা টিস্যু কি, টিস্যু হচ্ছে অনেকগুলো কোষের সমন্বয়ে গঠিত হয় না। তো এখন মানে একটা টিস্যুতে অনেকগুলো কোষ থাকে, তো যখন হচ্ছে একটা টিস্যুর সবগুলো কোষ হচ্ছে একই টাইপের হয়, একই আকার আকৃতি, কোনো ভেজাল নাই, একই রকম সব, তখন হচ্ছে তাদেরকে আমরা সরল টিস্যু বলবো। আর হচ্ছে কোষের প্রকৃতির উপর ভিত্তি করে হচ্ছে সরল টিস্যুকে 3 ভাগে ভাগ করা হয়েছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তার মানে হচ্ছে আমরা কি পাইলাম, উদ্ভিদ কোষকে আমরা উদ্ভিদ টিস্যুকে 2 ভাগে ভাগ করেছি, স্থায়ী টিস্যু আর ভাজক টিস্যু। স্থায়ী হচ্ছে যারা বিভাজনে অক্ষম, আর ভাজক হচ্ছে যারা বিভাজনে সক্ষম। এখন আমরা ভাজককে স্থায়ীকে হচ্ছে আবার 3 ভাগে ভাগ করছি। আচ্ছা না, স্থায়ীকে আবার 3 ভাগে ভাগ করছি, সরল টিস্যু, জটিল টিস্যু, নিঃস্রাবী টিস্যু। সরল টিস্যুর মধ্যে আবার ভাগ আসতেছে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। এখন দেখো ফার্স্টে প্যারেনকাইমা কি, প্যারেনকাইমা ফার্স্টলি এটা মনে রাখবে যে এটা হতেছে এক প্রকার সরল স্থায়ী টিস্যু। হ্যাঁ, তো এখন উদ্ভিদ দেহের সব অংশে এদের হচ্ছে উপস্থিতি লক্ষ্য করা যাবে, তার মানে এটা হচ্ছে মোস্ট কমন টিস্যু হচ্ছে আমাদের প্যারেনকাইমা। এই কোষগুলো হচ্ছে জীবিত হবে, সমবেশীয় হবে, পাতলা প্রাচীর যুক্ত হবে, প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে এই কোষগুলো জীবিত। হ্যাঁ, তারপরে সমবেশীয় মানে ওই একই টাইপের, একই আকার আকৃতি। হ্যাঁ, এখানে আছে সমবেশীয়, তারপর এটা পাতলা প্রাচীর যুক্ত হবে, প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ হবে, মানে একদম জীবিত টাইপের, মানে কচি এরকম বলে না যে একদম। যদি দেখো কোনো কোষ বা টিস্যু যখনই বুঝবে জীবিত, তখন হচ্ছে সে প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ থাকবে, তার হচ্ছে প্রাচীর পাতলা হবে। তো এই টিস্যুতে দেখো আন্তঃকোষীয় ফাঁক দেখা যায়। আন্তঃকোষীয় মানে 2টা কোষের মাঝখান দিয়ে যে
ফাঁকটা এটা। তো আন্তঃকোষীয় ফাঁক দেখা যায়। কোষপ্রাচীর পাতলা হবে, সেলুলোজ দিয়ে তৈরি হবে। আর হচ্ছে যে এসব কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন হচ্ছে তাদেরকে ক্লোরেনকাইমা বলে। জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলে। প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ হচ্ছে দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয়, খাদ্য পরিবহন করা। হ্যাঁ এই আচ্ছা, তাহলে হচ্ছে একবার একটু রিক্যাপ করি। প্যারেনকাইমা হচ্ছে একটা জীবিত টিস্যু, তাই না? এটা হচ্ছে স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুর একটা অংশ, মানে হচ্ছে এটা কখনো বিভাজিত হবে না, বুঝেই যাচ্ছে। আর স্থায়ী টিস্যুর অংশ, এবং এটা একটা সরল টিস্যু। আর এটা কি, এটা হচ্ছে বলছি যে এটা জীবিত। তো জীবিত মানে জীবিত একদম হচ্ছে প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ। আর এটার হচ্ছে প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ। আর হচ্ছে ঝিল্লি, কোষ ঝিল্লি যেটা, এটা হচ্ছে পাতলা। তো কোষ ঝিল্লি পাতলা, একদম জীবিত কোষ, তার মানে হচ্ছে এটার কোষ প্রাচীরটাও পাতলা হবে। আর হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি হবে। কোষপ্রাচীর ইউজুয়ালি সেলুলোজ দিয়েই তৈরি হয়। আর এই টিস্যুতে হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক দেখা যাবে। আন্তঃকোষীয় ফাঁক মানে কি, পাশাপাশি মানে টিস্যুর মধ্যবর্তী পাশাপাশি দুইটা কোষের মাঝখানের ফাঁক। এরপরে দেখো আমরা হচ্ছে কয়েকটা স্পেশাল টাইপের প্যারেনকাইমা সম্পর্কে জানবো। কি একটা হচ্ছে ক্লোরেনকাইমা, এই যে ক্লোরেনকাইমা। আরেকটা হচ্ছে আমাদের অ্যারেনকাইমা। তো অ্যারেনকাইমা কি, জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমা আছে, এগুলোকে হচ্ছে আমরা বলবো অ্যারেনকাইমা। আর ক্লোরেনকাইমা হচ্ছে আমাদের যখন হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকবে, বড় বড় ক্লোরোপ্লাস্ট না, আর যখন হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকবে প্যারেনকাইমা, তখন হচ্ছে ক্লোরেনকাইমা। এই আর হচ্ছে এটার কাজ কি, দেহ গঠন করা, তারপর হচ্ছে খাদ্য প্রস্তুত করা। যেহেতু এই যে ক্লোরেনকাইমাতে প্লাস্টিক থাকলে তো খাদ্য মানে তৈরি করা লাগবেই। তারপর হচ্ছে খাদ্য সঞ্চয়, খাদ্য পরিবহন, মানে হচ্ছে প্যারেনকাইমা আমাদের দেখো খাদ্যর সাথে কিন্তু এটা খুব একটা মানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে। প্রস্তুত করবে, সঞ্চয় করবে, আবার হচ্ছে পরিবহনও করবে, এছাড়া দেহ গঠন করবে। এই এরপরে কোলেনকাইমা। তো কোলেনকাইমা কি, আমাদের কোলেনকাইমা হচ্ছে যে বিশেষ ধরনের প্যারেনকাইমা, কোষ দিয়ে তৈরি হয়। এদের কোষপ্রাচীরে সেলুলোজ এবং পেকটিন জমা হয়ে পুরু হয়। হ্যাঁ, তার মানে এদের হচ্ছে মানে এরা ওই কোষপ্রাচীরটা অনেক পাতলা পড়ছিলাম, ওটার থেকে একটু পুরু হয়েছে। এটা এদের কোষপ্রাচীর অসমভাবে পুরু হবে, কোনাগুলো অধিক পুরু হবে। মানে হচ্ছে এটা যে পুরু হবে, মানে কোষপ্রাচীরটা যেহেতু আরেকটু মানে প্যারেনকাইমাতে যেরকম কম সেলুলোজ ছিল, এখানে আরেকটু সেলুলোজ আর পেকটিন জমা হয়েছে। তো জমা হয়ে যে পুরু হয়েছে, পুরুটা জাস্ট হচ্ছে সেন্টারে মানে খুব সমানভাবে হয়েছে এমন না, কোনাতে একটু বেশি পুরু হয়েছে। এই কোষগুলো হচ্ছে লম্বাটে হবে, সজীব হবে। এরা হচ্ছে প্রোটোপ্লাজম পূর্ণ কোষ দিয়ে তৈরি। আর হচ্ছে এখানে আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে। কোষপ্রান্ত চৌকোনাকার হবে, সরু তির্যক হতে পারে। আর খাদ্য প্রস্তুত এবং উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা এদের প্রধান কাজ। আচ্ছা, এই কোষপ্রান্ত কীরকম হয়েছে এই ইনফরমেশন তোমার অত একটা মনে না রাখলেও চলবে, জাস্ট একটু দেখো। মানে খুব বেশি যদি কঠিন লাগে, এরকম আনইম্পর্টেন্ট ইনফো অনেক সময় আমরা স্কিপ করে যাই, বাট কয়েকবার পড়লে আসলে মাথায় ঢুকে যাবে, সমস্যা নেই। আর খাদ্য প্রস্তুত আর উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা এর প্রধান কাজ। প্যারেনকাইমার কী ছিল, প্যারেনকাইমার কিন্তু খাদ্য প্রস্তুত, সঞ্চয় আর খাদ্যদ্রব্য পরিবহন করার কাজ ছিল। কোলেনকাইমা কী করবে, খাদ্য জাস্ট প্রস্তুত করবে, সঞ্চয় পরিবহন কিন্তু এর কাছে পড়ে না। আর এটা হচ্ছে উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা এর প্রধান কাজ। এটা কেন মনে রাখবা, যেহেতু হচ্ছে আমাদের কোষপ্রাচীর এখানে পুরু হয়েছে, তাই না, সেলুলোজ পেকটিন আরও জমে পুরু হয়েছে, তার মানে এটা একটু শক্ত। তো শক্ত দেখে এটা হচ্ছে আমাদের উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করবে, এটা এদের একটা কাজ। আর প্যারেনকাইমার কাজ ছিল দেহ গঠন করা, জাস্ট দৃঢ়তা দেওয়া হচ্ছে প্যারেনকাইমার কাজ ছিল না। পাতার শিরা এবং পত্র বৃন্তেদের দেখা যায়। আর প্যারেনকাইমাকে হচ্ছে প্রায় সারা উদ্ভিদের দেহেই দেখা যায়। তাহলে কোথায় কোথায় দেখা যায়, পাতার শিরা আর পত্র বৃন্তে হচ্ছে আমরা কাইমাকে দেখবো। আচ্ছা, আরেকটা ব্যাপার, এখানে কিন্তু কোলেনকাইমা, এটা নট ক্লোরেনকাইমা। হ্যাঁ, এই যে ক্লোরেনকাইমা আর কোলেনকাইমা, এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, জেনে রাখো, ঠিক আছে? ক্লোরেনকাইমা কিন্তু ওয়ান টাইপ অফ প্যারেনকাইমা, আর কোলেনকাইমা কিন্তু আরেক টাইপের কোষ গেল। এরপরে কচি ও নমনীয় কাণ্ড, যেমন কুমড়া, দণ্ড, কলসের কাণ্ডে এই টিস্যু দৃঢ়তা প্রদান করে। কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন এরা খাদ্য প্রস্তুত করে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো, আচ্ছা স্ক্লেরেনকাইমা কি, টিস্যু কোষগুলো শক্ত হবে, অনেক লম্বা হবে, পুরু প্রাচীর বিশিষ্ট হবে, প্রোটোপ্লাজম বিহীন হবে, লিগনিন যুক্ত হবে। আর হচ্ছে যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দিয়ে গঠিত টিস্যুকে স্ক্লেরেনকাইমা টিস্যু বলে। প্রাথমিক অবস্থাতে হচ্ছে কোষগুলো প্রোটোপ্লাজম উপস্থিত থাকলেও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে মৃত কোষে পরিণত হয়। কোষগুলো প্রধানত দুই ধরনের, ফাইবার এবং স্ক্লেরাইট। উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা, পানি ও খনিজ লবণ পরিবহন করা এর মূল কাজ। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা তো প্যারেনকাইমা কোলেনকাইমা পড়লাম, এখন স্ক্লেরেনকাইমা কি? প্যারেনকাইমা হচ্ছে নরম ছিল, একদম অনেক জীবিত, অত বেশি পাতলা ছিল, তারপর এটা একটু পুরু হয়েছে। এখন স্ক্লেরেনকাইমা হচ্ছে শক্ত, একদম শক্ত, ঠিক আছে? তারপর হচ্ছে লম্বা হবে, পুরু প্রাচীর বিশিষ্ট হবে, একদম পুরু, মানে
আস্তে আস্তে আর কি বেশি পুরু হয়েছে। তারপর প্রোটোপ্লাজম থাকবে না এখানে, প্রোটোপ্লাজম বিহীন লিগনিন যুক্ত। তাহলে হচ্ছে সাথে কিন্তু জাস্ট প্যারেনকাইমাতে যে সেলুলোজ ছিল, কোলেন কাইমাতে হচ্ছে সেলুলোজের সাথে পেকটিন ছিল, আর এখানে লিগনিনও আসতেছে। যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দিয়ে গঠিত টিস্যুকে হচ্ছে আমরা স্ক্লেরেনকাইমা বলতেছি। তো স্ক্লেরেনকাইমা হচ্ছে প্রাথমিকভাবে প্রোটোপ্লাজম উপস্থিত থাকলে তাড়াতাড়ি হচ্ছে এটা নষ্ট হয়ে মৃত কোষে পরিণত হয়। তাহলে প্যারেনকাইমা কিন্তু সজীব কোষ পড়ছিলাম, আর স্ক্লেরেনকাইমা হচ্ছে আমাদের আস্তে আস্তে কি মরেই গেছে আর কি, মৃত কোষ। এখন এদের কোষগুলো হইতেছে প্রধানত 2 ধরনের, ফাইবার আর স্ক্লেরাইট। হ্যাঁ, তাহলে হচ্ছে দেখো কী কী আছে, ফাইবার আর হচ্ছে স্ক্লেরাইট। এখন ফাইবার হচ্ছে দীর্ঘ পুরু প্রাচীরযুক্ত, শক্ত, 2 প্রান্ত সরু, তবে কখনো কখনো ভোঁতাও হয়। প্রাচীরের গায়ে ছিদ্র থাকে, ছিদ্রকে কূপ বলে। অবস্থান এবং গঠনের ভিত্তিতে বিভিন্ন নাম দেওয়া হচ্ছে, যেমন বাস্ট ফাইবার, সারফেস ফাইবার, জাইলেম ফাইবার বা কাষ্ঠতন্তু। এই নামগুলো মনে রাখবা, অনেক আসে এমসিকিউ এ। আর স্ক্লেরাইট হচ্ছে এদেরকে স্টোন সেলও বলা হয়। খাটো, সমবেশীয়, কখনো কখনো লম্বাটে বা তারকাকার। গৌণ প্রাচীর খুব শক্ত, অত্যন্ত পুরু। আচ্ছা, গৌণ প্রাচীর কিন্তু আমাদের কোষ প্রাচীরের একটা স্তরের নাম গৌণ প্রাচীর। হ্যাঁ, আচ্ছা, ওই যে মধ্য পর্দার উপরে যে সে প্রোটোপ্লাজম জমে গৌণ প্রাচীর তৈরি হয়েছিল, এটা আমরা পড়ছিলাম গত ক্লাসে। আর হচ্ছে এটা লিগনিনযুক্ত হবে। পরিণত স্ক্লেরাইট কোষ সাধারণত মৃত থাকে এবং এদের কোষ প্রাচীর কূপযুক্ত হয়। আচ্ছা, তো এইটা হচ্ছে এই ব্যাপারগুলো একটুখানি নোট করে ফেলবো, অবশ্যই নোট করে না পড়লে মনে থাকবে না। এবং এই পুরো পার্টটা নোট অবশ্যই HW সাবমিট করবে, ঠিক আছে? আমি সব পার্ট দিব না, বাট এই জিনিসটা একটু HW সাবমিট করবে, যে এই উদ্ভিদ টিস্যুর নোটটা, আর হচ্ছে নিউক্লিয়াস ক্রোমোজোমের ছবি অবশ্যই মার্কিং করা। আচ্ছা, তো দেখো এটা হচ্ছে আমরা জাস্ট সরল টিস্যু শেষ করছি। এখন হচ্ছে আমরা আসবো জটিল টিস্যুতে। তো জটিল টিস্যুতে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের 4 টাইপের জিনিস আছে। আচ্ছা, না জটিল টিস্যু, আচ্ছা না, জাইলেম আর ফ্লোয়েম আগে ভাগ করে নিই। আচ্ছা, জটিল টিস্যু হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু তৈরি হয় তাকে হচ্ছে জটিল টিস্যু বলে। কারণ আমরা সরল টিস্যু কি পড়ছিলাম, একই টাইপের কোষ, আর তাহলে বিভিন্ন টাইপের কোষ হচ্ছে আমাদের সরল টিস্যু, না জটিল টিস্যু, সরি, মানে একই টিস্যুতে হচ্ছে বিভিন্ন টাইপের কোষ থাকলে হচ্ছে এটা আমাদের জটিল টিস্যু। এরা হচ্ছে উদ্ভিদে কিসের কাজ করবে, পরিবহনের কাজ করবে, তাই এদেরকে পরিবহন টিস্যু বলা হয়। আর এই টিস্যু হচ্ছে 2 ধরনের, জাইলেম আর ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েম একত্রে হচ্ছে উদ্ভিদের পরিবহন টিস্যুগুচ্ছ গঠন করে, বা হচ্ছে ভাস্কুলার বান্ডেল গঠন করেন। ইংলিশ নামটা মনে রাখবে, ইম্পর্টেন্ট। এখন হচ্ছে জাইলেম। জাইলেম হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে প্রাথমিক জাইলেম আর একটা হচ্ছে গৌণ জাইলেম। প্রোক্যাম্বিয়াম থেকে হচ্ছে সৃষ্ট জাইলেম যেটা, ওইটা হচ্ছে প্রাথমিক জাইলেম। আর প্রাথমিক বৃদ্ধি শেষে হচ্ছে আবার গৌণ বৃদ্ধি ঘটতে পারে, এদেরকে হচ্ছে গৌণ জাইলেম বলা হয়। প্রাথমিক জাইলেম হচ্ছে 2 ধরনের। হ্যাঁ, কী কী, একটা হচ্ছে প্রাথমিক অবস্থায় একে প্রোটোজাইলেম বলবে, আর হচ্ছে পরিণত অবস্থায় মেটাজাইলেম। মেটাজাইলেমের অভ্যন্তরীণ ফাঁকা গহ্বর হচ্ছে বড় থাকবে। ফাঁকা গহ্বর কোনটা, ফাঁকা গহ্বর মানে হচ্ছে যে কোষ গহ্বর যেটা, এটাই তো। এই গহ্বর যেটা, এটা হচ্ছে বড় থাকবে। আচ্ছা, জাইলেমে কয়েক ধরনের কোষ থাকবে, ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা আর জাইলেম ফাইবার। আচ্ছা, এইটুকুকে আমি একটু রিক্যাপ করি। জাইলেম হচ্ছে একটা জটিল টিস্যু, তাই না? তার মানে এই কোষ যেটা, মানে এই টিস্যু যেটা, এটার মধ্যে বিভিন্ন ধরনের হচ্ছে কোষ থাকবে। এখন জাইলেমকে আমরা মেইনলি 2টা টাইপে বলতে পারি, একটা হচ্ছে প্রাথমিক আর একটা হচ্ছে গৌণ। তো এখন প্রাথমিক মানে জাইলেমটা অ্যাকচুয়ালি সৃষ্টি হয় প্রোক্যাম্বিয়াম থেকে। তো প্রোক্যাম্বিয়াম থেকে জাস্ট যেই জাইলেমটা তৈরি হইলো নতুন, এটা হচ্ছে প্রাথমিক জাইলেম। তো এরপরে আবার যদি গৌণ বৃদ্ধি ঘটে তখন হচ্ছে আমরা গৌণ জাইলেম বলবো। তো এখন মানে সবগুলাতে তো গৌণবৃদ্ধি ঘটবে না, তার মানে হচ্ছে সবগুলো আমরা গৌণ জাইলেম পাবো না। তো এখন এই প্রাথমিক জাইলেম যেটা, এটাকেও আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রোটোজাইলেম আর মেটাজাইলেম। প্রোটোজাইলেমটা প্রাথমিক অবস্থায় থাকে, আর এরপর এটা পাকার পরে হচ্ছে মেটাজাইলেম আর কি। তো মেটাজাইলেমের অভ্যন্তরীণ যে গহ্বর আছে এটা হচ্ছে বড় হবে। জাইলেমে কয়েক ধরনের কোষ থাকবে। কী কী কোষ, একটা হচ্ছে যে আমাদের ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। তো ট্রাকিড হচ্ছে লম্বা লম্বা কতগুলো কোষ, এর প্রান্তগুলো সরু হবে, সূচালো হবে। এই যে ট্রাকিড, সরু প্রান্ত, সূচালো হবে, আর হচ্ছে মাঝখানে
বড় থাকবে। প্রাচীরে হচ্ছে লিগনিন জমা হয়ে পুরু হবে, অভ্যন্তরীণ গহ্বর বন্ধ হয়ে যাবে, ফলে পানি চলাচলের পাশাপাশি জোড়া কূপের পেয়ার পিটসের মাধ্যমে হয়ে থাকতে পারবে। প্রাচীরের পুরুত্ব কয়েক ধরনের হয়, যেমন বলয়াকার, সর্পিলাকার, সোপানাকার, জালিকাকার কিংবা কূপাঙ্কিত। ফানবর্গ নগ্নবীজী আবৃতবীজী উদ্ভিদের প্রাথমিক ও গৌণ জাইলেম কলায় ট্রাকিড দেখা যায়। কোষরসের পরিবহন এবং অঙ্গকে দৃঢ়তা প্রদান করে এদের প্রধান কাজ, তবে কখনো কখনো খাদ্য সঞ্চয় করে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা কী কী পাচ্ছি? ট্রাকিড কোষ লম্বা হবে, এগুলো হইতেছে সূচালো হবে। তারপরে হচ্ছে এটা প্রাচীরে লিগনিন জমা হয়ে পুরু হবে, আর অভ্যন্তরীণ যে গহ্বর আছে এটা হচ্ছে বন্ধ হয়ে যায়, ফলে পানির চলাচল হচ্ছে পাশাপাশি জোড়াকূপের মাধ্যমে চলতে পারবে। তারপরে দেখো এটার যে প্রাচীরের পুরু যেহেতু হয়, এটার উপর বেস করে আমরা কয়েক ধরনের বলতে পারি। কি কি? বলয় আকার হবে, সর্পিল আকার হতে পারে, সোপান আকার, জালিকাকার, কুম্পাঙ্কিত, এই 5 টাইপের। ফানবর্গ নগ্নবীজী আবৃতবীজী, এদের হচ্ছে কোথায় কোথায়? প্রাথমিক আর হচ্ছে গৌণ জাইলাম কলায় ট্রাকিড দেখা যায়। কোষরসে পরিবহন এবং অঙ্গকে দৃঢ়তা প্রদান করা হচ্ছে এদের প্রধান কাজ, তবে কখনো কখনো খাদ্য সঞ্চয়ের কাজও এই টিস্যু করে থাকে। শেষ। এরপরে হচ্ছে আগেই চলো ভেসেল। ভেসেল কোষগুলো হচ্ছে খাটো চোঙের মতো হবে, একটার মাথায় আরেকটা সজ্জিত হবে, আর প্রান্তীয় প্রাচীরটা গলে যেয়ে হচ্ছে দীর্ঘ নলের মতো অঙ্গ সৃষ্টি করবে। এর ফলে উপরে ওঠার জন্য একটা সরু পথ সৃষ্টি হবে। ঠিক আছে, মানে কি? এই ট্রাকিডের মাধ্যমে তো আমরা বুঝলাম যে পানি যাচ্ছে। হ্যাঁ, এখন ভেসেলটা কি? ভেসেলগুলো হচ্ছে খাটো খাটো চোঙের মতো কয়েকটা কোষ থাকবে, এগুলো হইতেছে একটার মাথায় আরেকটা সজ্জিত হবে। তো এই চোং টাইপের, যেহেতু এই চোং টাইপের সৃষ্টি হয়ে লাস্টে যে প্রান্তীয় প্রাচীর যেটা, এটা হইতেছে গলে যাবে। তো গলে গেলে হচ্ছে ওই চোং একসাথে অনেকগুলো চোং মিলে লাস্টে একটা নলের মতো অঙ্গ সৃষ্টি হয়ে যাবে। এই কারণে হচ্ছে কোষরসে এই নল দিয়ে আর কি উপরে উঠতে পারবে আর কি। এই তো প্রাথমিক অবস্থায় হচ্ছে। আচ্ছা, আরেকটা ব্যাপার কি দেখো, জাইলেম কি করে আমাদের, মানে একটা জিনিস মাথায় রাখো, এখানে আমরা যে 2 টাইপের টিস্যু পড়তেছি, জাইলেম আর ফ্লোয়েম। এর মধ্যে যে জাইলেম, এরা হচ্ছে আমরা যে মূল থেকে পানি খনিজ লবণ নিচ্ছে না উদ্ভিদ, এগুলা ওই উপরে পাতা টাতা পর্যন্ত পৌঁছাচ্ছে, মানে খাবার তৈরি হবে যেখানে, মানে অ্যান্টিগ্র্যাভিটি উঠতেছে উপরে। আর ফ্লোয়েম হচ্ছে ওই খাবারটাকে নিয়ে সব জায়গায়, শরীরের সব জায়গায় পৌঁছে দিচ্ছে, খালি নিচে না, সব জায়গায় পৌঁছে দিচ্ছে। তো এই ঠিক আছে। এখন দেখো এই তাহলে যে ভেসেল দিয়ে নিচের থেকে এরকম সরু পথ দিয়ে হতেছে উপরে উঠতে পারবে। হ্যাঁ, উপরে হচ্ছে আমাদের কোষরস উঠতে পারবে। প্রাথমিক অবস্থায় কোষগুলোর প্রোটোপ্লাজম পূর্ণ থাকলে পরিণত বয়সে মৃত প্রোটোপ্লাজমবিহীন হয়। ভেসেলের প্রাচীর হচ্ছে ট্রাকিডের মতো বিভিন্ন রূপে পুরু হয়, যেমন সোপান আকার, সর্পিল আকার, বলয় আকার, কূপাঙ্কিত। ঠিক আছে, ভেসেল সাধারণত কয়েক সেন্টিমিটার লম্বা হবে, তবে বৃক্ষ বা আরোহী উদ্ভিদে আরও অনেক লম্বা হতে পারে। দেখো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কাজ আর হইতেছে এগুলো কোথায় থাকে, এই কয়েকটা জিনিস। ঠিক আছে, আর হচ্ছে আকার টাকার একটু মনে রেখো, বাট এত ডিটেলে অনেক কিছু যদি মনে রাখতে না পারো, শুতে না রাখলেও হবে, বাট নোট করে ফেলবা পয়েন্ট আউট করে যে কোথায় থাকে, দেন কাজ কি। হ্যাঁ, প্রত্যেকটা কোষে হবে আলাদা আলাদা করে, প্লাস হচ্ছে এদের আকার কীরকম, আকার এই যে খাটো চোঙের মতো এইরকম জিনিসগুলো লিখে ফেলবে। ঠিক আছে, তারপরে হচ্ছে এদের প্রধানত গুপ্তবীজী উদ্ভিদের সব অঙ্গে দেখা যায়। নগ্নবীজীর মধ্যে উন্নত উদ্ভিদ যেমন নিটামে প্রাথমিক পর্যায়ে ভেসেল থাকে, পানি খনিজ পরিবহন এবং অঙ্গকে দৃঢ়তা প্রদান করা এর কাজ আছে। ট্রাকিড তাহলে হচ্ছে দেখো ফানবর্গ নগ্নবীজী আর আবৃতবীজী প্রাথমিক গৌণ জাইলাম কলায় ট্রাকিড ছিল। আর হচ্ছে ভেসেল কোথায় থাকে? ভেসেল কিন্তু নগ্নবীজিতে সবসময় থাকে না, উন্নত উদ্ভিদ যেরকম নিটামে থাকে। আর হচ্ছে যে বৃক্ষ বা আরোহী উদ্ভিদে থাকবে। আর হচ্ছে গুপ্তবীজী উদ্ভিদের সব অঙ্গে হচ্ছে ভেসেল থাকবে, মানে এটি একটু উন্নত বৈশিষ্ট্য, কারণ গুপ্তবীজী একটু উন্নত এটি। আচ্ছা, এরপর দেখো আর 2টা, তাহলে কি আমরা 4টা পড়ছিলাম না? জাইলেমে থাকে হচ্ছে ট্রাকিড ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। তো ট্রাকিড ভেসেল শেষ, এরপর হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। আচ্ছা, তো আচ্ছা, তো জাইলেম প্যারেনকাইমা যেটা, এটা হচ্ছে জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষ। ঠিক আছে, তো জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষ মানে তো বুঝছো যে জীবিত। প্যারেনকাইমা কী ছিল? জীবিত টাইপের কোষ, একদম হচ্ছে
প্রাণে ভরপুর আর কি, যেটা প্রোটোপ্লাজম একদম অনেক প্রোটোপ্লাজম সমৃদ্ধ এরকম। তো এই টাইপের এই প্যারেনকাইমা যেটা জাইলেমে থাকে ওইটাই হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, এটাকে হচ্ছে উড প্যারেনকাইমাও বলা হয়। এদের হচ্ছে প্রাচীর পুরু বা পাতলা হতে পারে। প্রাইমারি জাইলেমে অবস্থিত প্যারেনকাইমার কোষ পাতলা প্রাচীরযুক্ত, তবে গৌণ জাইলেমে এরা পুরু প্রাচীরযুক্ত হয়ে থাকে। খাদ্য সঞ্চয় এবং পানি পরিবহন করা এদের প্রধান কাজ। এবার হচ্ছে জাইলেম ফাইবার। জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা কোষ যেটা, এটা হচ্ছে জাইলেম ফাইবার। এদেরকে হচ্ছে উড ফাইবারও বলে। কোষগুলো লম্বা, দুই প্রান্ত সরু। পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে না বলে এরা মৃত। উদ্ভিদ দিয়ে এরা যান্ত্রিক শক্তি যোগায়। দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জাইলেমে এরা অবস্থান করে। পানীয় খনিজ পদার্থ পরিবহন, খাদ্য সঞ্চয়, উদ্ভিদকে যান্ত্রিক শক্তি আর দৃঢ়তা প্রদান করা জাইলেম টিস্যুর প্রধান কাজ। গেল। এরপর হচ্ছে দেখো ফ্লোয়েম। আচ্ছা, এইগুলো একটু নোট করে ফেলবা, ঠিক আছে, কারণ খুবই বোরিং, প্লাস হচ্ছে এই জিনিসটা আমারও পছন্দ না। তো বাট আমাদেরকে ওটা পারতে হবে, কারণ এখান থেকে কোশ্চেন আসে, একদমই ফেলে দেওয়ার জিনিস না। তো দেখো ফ্লোয়েম কি বলছি, যে পাতায় প্রস্তুতকৃত খাদ্য বা মানে যেই অঙ্গে খাদ্য তৈরি হচ্ছে সেখান থেকে নিয়ে সারা শরীরে ছড়াই দিচ্ছে। তো ফ্লোয়েমটা কি, উদ্ভিদের কাণ্ডে এরা জাইলেমের সাথে একত্রে পরিবহন টিস্যুগুচ্ছ তৈরি করবে। সিভ নল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু, এই চারটা জিনিস নিয়ে হচ্ছে আমাদের ফ্লোয়েম টিস্যু গঠিত হয়। জাইলেম যেমন খাদ্যের কাঁচামাল পানি সরবরাহ করে, ফ্লোয়েম হচ্ছে পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন স্থানে হচ্ছে পরিবহন করবে। এখন দেখো তাহলে হচ্ছে চারটা কোষ, এই যে মাঝখান দিয়ে হচ্ছে থাকতেছে সিভ প্লেট, এই সিভ নল হচ্ছে এই যে এরকম নলের মতো অংশ যেটা ফ্লোয়েমের, এটা হচ্ছে সিভ নল। এই সঙ্গী কোষ, এই সঙ্গী কোষ অ্যাকচুয়ালি ফ্লোয়েম প্যারেনকাইমা সঙ্গী কোষ, এই যে ফ্লোয়েম প্যারেনকাইমা একটা, এই যে প্যারেনকাইমা, এর পাশে হচ্ছে এই যে সঙ্গী কোষ থাকতেছে। তো শেষ। আর প্রস্থচ্ছেদে হচ্ছে এই যে এরকম, এটা জাস্ট একটু দেখে নিও, হ্যাঁ, আর এই ছবিটা আঁকতে পারলে ভালো। এখন দেখো তাহলে হচ্ছে কি কি আচ্ছা সরি, দেখো ফার্স্ট হচ্ছে সিভ কোষ। সিভ কোষ হচ্ছে বিশেষ ধরনের কোষ, দীর্ঘ, পাতলা, লম্বা, কোষ প্রাচীরযুক্ত। জীবিত কোষগুলো লম্বালম্বিভাবে একটার পর আরেকটা সজ্জিত হয়ে সিভ নল ক্রিয়েট করবে। তাহলে হচ্ছে সিভ কোষগুলো মিলেই সিভ নল ক্রিয়েট করতেছে। এই কোষগুলো হচ্ছে চালনির মতো ছিদ্রযুক্ত সিভ প্লেট দিয়ে পরস্পর থেকে আলাদা থাকে। এই যে এই চালনির মতো ইসে দিয়ে হচ্ছে একটার থেকে আরেকটা আলাদা থাকতেছে সিভ প্লেট দিয়ে। আর সিভ কোষে প্রোটোপ্লাজম প্রাচীর ঘেঁষে থাকে বলে একটি কেন্দ্রীয় ফাঁকা জায়গা সৃষ্টি হয়, যেটা খাদ্য পরিবহনের নল হিসেবে কাজ করে। এদের প্রাচীর লিগনিনযুক্ত হবে। পরিণত সিভ কোষে কোনো নিউক্লিয়াস থাকবে না। হ্যাঁ দেখো কোথায় কোথায় সিভ কোষ আর লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস থাকে না, এটা ইম্পর্টেন্ট। সকল ধরনের গুপ্তবীজিতে থাকবে, গুপ্তবীজিতে ফ্লোয়েমের সঙ্গী কোষ এবং সিভ নল থাকে। পাতায় প্রস্তুতকৃত খাদ্য দেহের বিভিন্ন অংশে পরিবহন করা হচ্ছে এদের কাজে। সঙ্গী কোষ কি, সঙ্গী কোষ হয়েছে বললাম সিভ কোষের সাথে একটা করে, সিভ কোষের সরি ফ্লোয়েম প্যারেনকাইমার না, সঙ্গী কোষ হচ্ছে সিভ কোষের সাথে একটা করে এক্সট্রা কোষ থাকে হেল্পিং, প্যারেনকাইমা জাতীয়, প্যারেনকাইমা জাতীয়, এরা প্যারেনকাইমা জাতীয় হবে সঙ্গী কোষগুলো। তো ওই সিভ কোষের সাথে একটা এক্সট্রা প্যারেনকাইমা কোষ থাকে, এটা হচ্ছে সঙ্গী কোষ, সব জায়গায় থাকে না। এদের হতেছে ব্যাপারটা কি, আমাদের যেহেতু সিভ কোষে কোনো নিউক্লিয়াস নাই, তো এদের নিউক্লিয়াস থাকে। হ্যাঁ, তো নিউক্লিয়াসের কাজ অ্যাকচুয়ালি এটা দিয়ে হয় এরকম। আচ্ছা, সিভ কোষে এই যে সিভ কোষের কার্যাবলী হচ্ছে কিছু পরিমাণে নিয়ন্ত্রণ করে এই নিউক্লিয়াসটা, কারণ হচ্ছে ওদের নিজস্ব নিউক্লিয়াস নাই সিভ কোষে। তো এখন আর সব আবার দেখো সব মানে এটা একটা উন্নত বৈশিষ্ট্য, সঙ্গী কোষ সব জায়গায় কিন্তু থাকে না। হ্যাঁ আচ্ছা, সব গুপ্তবীজিতে থাকে। এই কোষ প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ এবং পাতলা প্রাচীরযুক্ত। ফার্ন ও ব্যক্তবীজিতে এদের উপস্থিতি নাই। এই যে ফার্ন, ব্যক্তবীজি এরা হচ্ছে লো ক্লাস দেখে এদের মধ্যে এটা থাকে না, একটু হাই ক্লাসদের মধ্যে থাকে যেরকম গুপ্তবীজিতে। এখন দেখো আচ্ছা ফ্লোয়েম প্যারেনকাইমা। আচ্ছা, ব্যক্তবীজি আর গুপ্তবীজি দুইটার মধ্যে ব্যাপার কি, ব্যক্তবীজিটাই হচ্ছে বীজ ঢাকা থাকে না অ্যাকচুয়ালি ফল দিয়ে বা এরকম, যেরকম আম একটা গুপ্তবীজি, কারণ হচ্ছে আমের আটিটা মানে আমের যে বিচিটা আছে এটা তো হচ্ছে সেটা দিয়ে ঢাকা থাকে, তাই না, ফলের ভিতরে থাকে। তো এরাই হচ্ছে গুপ্তবীজি। তো গুপ্তবীজিগুলো কম্পারেটিভলি উন্নত ব্যক্তবীজির থেকে। তো এখন ফ্লোয়েম প্যারেনকাইমা। ফ্লোয়েম প্যারেনকাইমা হচ্ছে ফ্লোয়েমে উপস্থিত প্যারেনকাইমা কোষ যেটা, ওটাই হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা। এদের কোষ হচ্ছে সাধারণত প্যারেনকাইমার মতো পাতলা কোষ প্রাচীরযুক্ত এবং প্রোটোপ্লাজমযুক্ত। প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা, ক্লোয়েনকাইমা এগুলোর বৈশিষ্ট্য আসলে ভালো মতো মানে পড়া হলে সব বুঝে যায়। ফার্ন জাতীয় উদ্ভিদ, নগ্নবীজি উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুতে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে তিনটা, এই তিনটা মনে রাখবা। আর হচ্ছে একবীজপত্রীতে থাকে না।
তারপর হচ্ছে ফ্লোয়েম ফাইবার বা তন্তু, স্ক্লেনকাইমা কোষ সমন্বয়ে ফ্লোয়েম ফাইবার তৈরি হয়। এগুলো দীর্ঘ কোষ, প্রান্তদেশ পরস্পরের সাথে যুক্ত থাকে, এদের বাস্ট ফাইবার বলা হয়। এই যে এই লাইনটা যে কত ইম্পর্টেন্ট বলে বুঝাতে পারবো না। পাটেরাস এক ধরনের বাস্ট ফাইবার, এটা রিপিটেডলি পরীক্ষায় আসবে। এবং আমি হচ্ছে তোমাদের অবনী আপুকে বলে দিব কোশ্চেনে যাতে এটা হচ্ছে অবশ্যই ইনক্লুড করে। হ্যাঁ, একটা কোশ্চেন ফার্স্ট হয়ে গেছে তোমাদের হচ্ছে কুইজের। হ্যাঁ, পাটেরাস এক ধরনের বাস্ট ফাইবার, এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্টটা অবশ্যই মুখস্থ রাখবা। উদ্ভিদের অঙ্গের গৌণ বৃদ্ধির সময় এ ফাইবার উৎপন্ন হয়। এসব কোষের প্রাচীরে খুব দেখা যায়। ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে পাতায় উৎপাদিত শর্করা এবং মূল্যে সঞ্চিত খাদ্য একই সাথে উপর ও নিচে পরিবাহিত হয়। গেল, এবার হচ্ছে প্রাণী টিস্যু। আচ্ছা, তাহলে হচ্ছে উদ্ভিদ টিস্যু শেষ, একটা মানে খুবই বেশি জিনিস শেষ। এটা হচ্ছে আরেকবার ভালো মতো পড়বা, ঠিক আছে, নোট করবা, এটা একটু সামারি করে হচ্ছে নোট করবা। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে প্রাণী টিস্যু। আচ্ছা, চলো দেখি এবার প্রাণী টিস্যুতে আসবো। আমরা প্রাণী টিস্যু মোটেও বোরিং না, এটা যথেষ্ট মজার। তো উদ্ভিদের জিনিস স্বাভাবিক আমাদের পড়তে একটু কষ্টই হয়। দেখুন, প্রাণী টিস্যু হচ্ছে বহুকোষী প্রাণী দেহে অনেক কোষ একত্রে থাকে এবং বিশেষ কাজে নিয়োজিত থাকে। একই ভ্রূণীয় কোষ থেকে উৎপন্ন হয়ে বা একাধিক ধরনের কিছু কোষ জীব দেহের নির্দিষ্ট স্থানে অবস্থান করে সমষ্টিগতভাবে একটা কাজে নিয়োজিত থাকলে সমষ্টিগতভাবে তাদেরকে টিস্যু বলে। আছে টিস্যুর সংজ্ঞা এটা দিবা, টিস্যু বা তন্ত্র। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি একই ভ্রূণীয় কোষ থেকে উৎপন্ন টিস্যু, কিন্তু টিস্যু কয়েকটা বৈশিষ্ট্য দেখো, এটা একই ভ্রূণীয় কোষ থেকে উৎপন্ন হবে। দেন হচ্ছে এক বা একাধিক ধরনের কিছু সংখ্যক কোষ। হ্যাঁ, এরা সবাই যে একই রকম হবে ব্যাপারটা এরকম না। তো এক বা একাধিক ধরনের কিছু সংখ্যক কোষ জীবদেহের নির্দিষ্ট স্থানে অবস্থান করে সমষ্টিগতভাবে যে কোনো একটা কাজে নিয়োজিত থাকবে। ওই কোষগুলোকেই হচ্ছে সমষ্টিগতভাবে আমরা টিস্যু বলবো। আর টিস্যু নিয়ে যে আলোচনা তাকে হচ্ছে টিস্যু তত্ত্ব বা হিস্টোলজি বলবো। কোষ এবং টিস্যুর মাঝে পার্থক্য খুবই নির্দিষ্ট। কোষ হচ্ছে টিস্যুর গঠনগত ও কার্যকরী একক, যেরকম লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, বিভিন্ন রক্তকোষ। আবার এরা হচ্ছে একসাথে যখন থাকবে তখন হচ্ছে তরল যোজক কলা বা টিস্যু। আচ্ছা, তরল যোজক টিস্যু রক্ত দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে অংশ নেয়। আচ্ছা, এই জায়গাটা একটু পড়ে নিও, এটা অত বেশি একটু ইম্পর্টেন্ট না। আমি হচ্ছে এখানে যা আছে সামনে পাবো, তো হচ্ছে আমরা এভাবে আর না যাই, প্রাণিক টিস্যুর প্রকারভেদে যাই এখন। প্রাণী টিস্যু তার হচ্ছে গঠনকারী কোষের সংখ্যা, বৈশিষ্ট্য এবং তাদের নিশ্চিত পদার্থের বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রধানত 4 ধরনের। হ্যাঁ, আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু আর হচ্ছে স্নায়ু টিস্যু। তাহলে হচ্ছে দেখো, আমাদের প্রাণী দেহে যে অনেক ধরনের মানে টিস্যু কোষ আছে, এগুলো হচ্ছে কয়েক টাইপের। হ্যাঁ, কি মানে কাজের ভিত্তিতে দেখো, একদল টিস্যু দিয়ে আমাদের শরীরে বিভিন্ন আবরণী সৃষ্টি হচ্ছে। এটা যে জাস্ট আমাদের বাইরে মানে স্কিন এটা না। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা অঙ্গেরও আলাদা আলাদা আবরণ আছে, তাই না? তো এইসব আবরণ কে ক্রিয়েট করতেছে? আবরণী টিস্যু। তারপরে মনে করো আমাদের রক্ত, হ্যাঁ, দেন হচ্ছে আমাদের হাড্ডি, তারপরে আমাদের তরুণাস্থি, এগুলো হচ্ছে আমাদের কি করতেছে শরীরে, আমাদের কি বলে, শরীরের বিভিন্ন অংশের মধ্যে একটা যোগাযোগ ক্রিয়েট করতেছে, বাইন্ড করতেছে আর কি, মনে করো কাঠামো দিচ্ছে, যাই হোক সব কিছু মিলে। এরা হচ্ছে কানেকটিভ টিস্যু। ওই যে বললাম কানেক্ট করতেছে, এটা হচ্ছে কানেকটিভ টিস্যু বা হচ্ছে যোজক টিস্যু। তারপরে হচ্ছে আমাদের যেটা বললাম ওই হাড্ডির মধ্যে আবার কিছু হচ্ছে মাংসপেশি বা এরকম মাসেল, এগুলো লেগে থাকতেছে, তাই না, যেগুলো হচ্ছে আমাদের শরীরকে চলনে হেল্প করতেছে, দেন হচ্ছে মানে হাত পা নাড়াইতে হেল্প করতেছে, এগুলো হচ্ছে পেশি টিস্যু। আরেকটা হচ্ছে স্নায়ু টিস্যু। কি স্নায়ু টিস্যু দিয়ে হচ্ছে আমরা লিটারালি সব কিছু মানে আমাদের অ্যাকচুয়ালি সব কিছু নিয়ন্ত্রণ হচ্ছে আমাদের ব্রেইন আমাদের কি ইনপুট আউটপুট কীভাবে দিতেছে এইভাবে। তো আমাদের এই 4টা টিস্যু দিয়েই হচ্ছে আমাদের মানে শরীরে এই 4টা টিস্যু খুব ইম্পর্টেন্ট ভূমিকা রাখে। তো এটা নিয়ে আমরা সামনে পড়বো। দেখো, ফার্স্ট হচ্ছে আবরণী বা এপিথেলিয়াল টিস্যু। আবরণী টিস্যু হচ্ছে আমাদের বিভিন্ন অঙ্গের আবরণ ক্রিয়েট করতেছে। হ্যাঁ, তো আবরণ হিসেবে কাজ করে। তবে অঙ্গকে আবৃত রাখাই হচ্ছে আবরণ টিস্যুর একমাত্র কাজ না। হ্যাঁ, এছাড়াও আরও কী কী কাজ আছে দেখো। আবরণের সাথে হচ্ছে যেটাকে আবরণ করতেছে তাকে হচ্ছে বাইরের আঘাত থেকে রক্ষা করতেছে। তারপর প্রোটিন সহ বিভিন্ন পদার্থ ক্ষরণ বা নিঃসরণ করতেছে। যেহেতু এটা বাইরে লাইনিং ক্রিয়েট করতেছে, তার মানে এইটাকে ভেদ করেই হচ্ছে বিভিন্ন জিনিসের নিঃসরণ ঘটতেছে, তাই না? তাহলে হচ্ছে ক্ষরণ নিঃসরণ করতেছে, বিভিন্ন পদার্থকে অ্যাবজর্পশন বা শোষণ করতেছে, কোষীয় স্তর পেরিয়ে সুনির্দিষ্ট পদার্থের পরিবহন বা ট্রান্সসেলুলার ট্রান্সপোর্ট করতেছে। তাহলে হচ্ছে
দেখো আমাদের আবরণী টিস্যুর অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে 5টা কাজ। একটা হচ্ছে আমাদের শরীরের আবরণ ক্রিয়েট করা, তারপরে যাকে আবৃত রাখতেছে তাকে রক্ষা করা, দেন হচ্ছে সিক্রেশন বা ক্ষরণ বা সিক্রেশন নিঃসরণ এগুলা, তারপরে হচ্ছে অ্যাবজর্পশন করা, দেন হচ্ছে ট্রান্সসেলুলার ট্রান্সপোর্ট বা হচ্ছে যে পরিবহন, সুনির্দিষ্ট পদার্থের পরিবহন, এটাই। আর হচ্ছে আবরণী টিস্যুর কোষগুলো ঘন সন্নিবেশিত একটি ভিত্তিপদের উপর বিন্যস্ত থাকে। কোষের আকৃতি, প্রাণীদেহের তার অবস্থান এবং কাজের প্রকৃতি ভেদে টিস্যুকে হচ্ছে 3 ধরনের ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে স্কোয়ামাস, তারপর হচ্ছে কিউবয়েডাল, আর হচ্ছে যে কলামনার। মা সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, তাহলে হচ্ছে আমরা প্রাণীদেহে কোষের আকৃতি, প্রাণীদেহ অবস্থান আর হচ্ছে কাজের প্রকৃতি ভেদে টিস্যুকে 3 ভাগে ভাগ করতেছি। ফার্স্ট হচ্ছে স্কোয়ামাস। এই যে এখান থেকে একটু দেখাই, হ্যাঁ, যে ছবিটা একটু খেয়াল করো। স্কোয়ামাসটা কি? মাছের আঁশের মতো চ্যাপ্টা হবে। এই যে মাছের আঁশ, ষড়ভুজাকার মাছের আঁশ এক একটা, এই মাছের আঁশের মতো চ্যাপ্টা হবে। দেন হচ্ছে নিউক্লিয়াস বড় আকারের হবে, বড় বড় নিউক্লিয়াস থাকবে। তারপরে হচ্ছে উদাহরণ কি? উদাহরণ হচ্ছে বৃক্কের ব্রোমেন্স ক্যাপসুল প্রাচীর। এই টিস্যু প্রধানত আবরণী ছাড়া ছাঁকনির কাজ করে। আচ্ছা, ওই যে 5টা কাজ বলছিলাম, সবাই কিন্তু এক্সট্রা কাজগুলো সব টাইপের আবরণী টিস্যু করে না। স্কোয়ামাস যেটা, স্কোয়ামাস মেইনলি হচ্ছে এই ছাঁকনির কাজটা, ফিল্ট্রেশনের কাজটা হচ্ছে স্কোয়ামাস করে, ঠিক আছে? কোথায়? বৃক্কের ব্রোমেন্স ক্যাপসুল অ্যাকচুয়ালি। তারপরে হচ্ছে দেখো কিউবয়েডাল হচ্ছে কিউবিক অ্যাকচুয়ালি। এগুলো হচ্ছে ঘনাকার বা কিউব আকৃতির, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রায় সমান হয়। বৃক্কের সংগ্রাহক নালিকাতে এই টিস্যু থাকে। আর এই টিস্যু প্রধানত পরিশোষণ আর হচ্ছে আবরণের কাজে লিপ্ত থাকে। তাহলে এই যে এরকম হচ্ছে ঘনকাকার বা কিউবের মতো টিস্যু যেটা, এটা হচ্ছে আমাদের মানে কি বলে, স্কোয়ামাস আবরণী টিস্যু। তারপরে দেখো কলামনার আবরণী টিস্যু হচ্ছে স্তম্ভের মতো সরু লম্বা প্রাণীর অন্ত্রপ্রাচীরগুলো প্রধানত ক্ষরণ, রক্ষণ আর হচ্ছে শোষণ কাজ করে। হ্যাঁ, এই যে এরকম লম্বা লম্বা। তো আচ্ছা, এখন আমি একটু বলি যে আমাদের যে বৃক্কে তাহলে কি আমাদের ফিল্ট্রেশন যেখানে লাগে ওখানে হচ্ছে আমাদের এই স্কোয়ামাসটা থাকতেছে। তারপরে হচ্ছে আমাদের কিউবিকটা থাকতেছে হচ্ছে বৃক্কের সংগ্রাহক নালিকার পরিশোষণ আর আবরণের কাজে লিপ্ত, এটা। আর হচ্ছে অন্ত্রে এটা থাকতেছে, হ্যাঁ, এটা হচ্ছে যে কি বলে, স্তম্ভাকার এপিথেলিয়াল টিস্যু যেটা, এই। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা পাইলাম। এখন দেখো এরপরে এটা তো এক টাইপের গেল। দেখো আমরা কিন্তু কয়েকটা জিনিসের উপর ভিত্তি করে হচ্ছে প্রাণী টিস্যুকে ভাগ করতেছি, কয়েকটা জিনিসের উপর বেস করে। তো এখন যদি আমরা ভিত্তি পর্দার উপরে যেভাবে সাজানো থাকে, ভিত্তি পর্দা বা বেসমেন্ট মেমব্রেনের উপরে যে সাজানো থাকে, ওইটার ভিত্তিতে হচ্ছে এপিথেলিয়াল বা আবরণী টিস্যুকে হচ্ছে যদি ভাগ করতে যাই তাহলে হচ্ছে আমরা 3 ভাগে ভাগ করতে পারবো। কি কি? একটা হচ্ছে সাধারণ আবরণী টিস্যু, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, এই। তাহলে হচ্ছে এই 3 টাইপের। সাধারণ আবরণী টিস্যুকে ভিত্তিপর্দার উপর এক স্তরে সজ্জিত থাকবে, বৃক্কের ব্রোমেন্স ক্যাপসুল, তারপর হচ্ছে সংগ্রাহক নালিকা অন্ত্রপ্রাচীরে। তারপর হচ্ছে স্ট্র্যাটিফাইড হইতেছে একাধিক স্তরে সজ্জিত থাকবে, যেরকম হইতেছে আচ্ছা, আচ্ছা, এরকম এই স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুগুলো আবার একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, যেগুলো হইতেছে কিছু কিছু আর কি, মানে সবগুলোর থাকে না, কিছু কিছু স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুর মানে স্তরের সংখ্যা আবার পাল্টায় যেতে পারে। হ্যাঁ, পাল্টায় যেতে পারে, যেরকম 3-4টা স্তর থাকতে পারে, আবার 7-8টা স্তর থাকতে পারে। হ্যাঁ, এক এক টাইমে এক এক ধরনের অ্যাপিয়ারেন্স নিচ্ছে। তো এই জন্য এদেরকে হইতেছে ট্রানজিশনাল আবরণী টিস্যু বলে। যেরকম মেরুদণ্ডী প্রাণীদের ত্বক, এটা হচ্ছে যখন যেরকম লাগে ওরকম ক্রিয়েট করে নিতে পারে, এই জন্য হচ্ছে ট্রানজিশনাল আবরণী টিস্যু বা স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু আমাদের ত্বক, মেরুদণ্ডী প্রাণীর ত্বক, এটাই। এরপরে হচ্ছে দেখো সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু কি? এটা হইতেছে ভিত্তিপর্দার উপরে, এই টিস্যু কোষগুলো ভিত্তিপর্দার উপর এক স্তরে বিন্যস্ত থাকে, তবে কোষগুলো বিভিন্ন উচ্চতার হয়, এদেরকে একই স্তরীভূত মনে হয়। উদাহরণ কি? ট্রাকিয়া। আচ্ছা, এরপর হচ্ছে আবরণী টিস্যু কোষগুলো বিভিন্ন কাজের জন্য নানাভাবে রূপায়িত হয়। তো এক একটা টাইপ মানে এক একটা শেপ নেয়। কি কি? সিলিয়াযুক্ত হয়, ফ্লাজেলাযুক্ত, ক্ষণপথযুক্ত, জননাঙ্গের আবরণী টিস্যু। সিলিয়াযুক্ত হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর শ্বাসনালীর প্রাচীরে দেখা যাবে। হাইড্রাইড এন্ডোডার্মে হচ্ছে ফ্লাজেলাযুক্ত। হাইড্রাইড এন্ডোডার্ম আর মেরুদণ্ডী প্রাণীদের অন্ত্রে হচ্ছে ক্ষণপথযুক্ত। আর জননাঙ্গের আবরণী টিস্যু হচ্ছে শুক্রাণু, ডিম্বাণু কোষ উৎপন্ন হয় যেখান থেকে, এটাই। আচ্ছা,
আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের গ্রন্থি আবরণী টিস্যু, যেটা হচ্ছে বিভিন্ন ধরনের রস নিঃসরণ করে। আচ্ছা, দেখা যাচ্ছে আবরণী টিস্যু কোনো অঙ্গের বা নালীর ভিতরের ও বাইরের অংশ তৈরি করে থাকে। আবার এই টিস্যু রূপান্তরিত হয়ে রক্ষণ, ক্ষরণ, শোষণ, ব্যাপন, পরিবহন এসব কাজে অংশ নেয়। আর হচ্ছে এই আবরণী টিস্যু রূপান্তরিত হয়ে গ্রন্থি টিস্যু, জনন টিস্যুতে পরিণত হয়, দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করে। শেষ। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যোজক টিস্যু আসতেছে। আচ্ছা, তো এরপরে চলো আসি আমরা যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যুতে। তো যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু সেটাতে হইতেছে আমাদের ওই যেটা বললাম, কানেক্ট করে রাখে, এবং এটার মধ্যে অনেক কিছু পড়ে, যেরকম আমাদের ব্লাড এক ধরনের কানেকটিভ টিস্যু, তারপরে হচ্ছে আমাদের যে হাড্ডি মানে অস্থি যেটা, হ্যাঁ, বোনস, কার্টিলেজ, যেগুলো সব। তো দেখো এরা কি, এদের হইতেছে মাতৃকার পরিমাণ হচ্ছে বেশি থাকবে, কোষের সংখ্যা হচ্ছে কম থাকবে। এখানে গঠন আর কাজের ভিত্তিতে হচ্ছে কানেকটিভ টিস্যু প্রধানত 3 ধরনের হয়। একটা হচ্ছে ফাইব্রাস, আরেকটা হচ্ছে স্কেলিটাল, আরেকটা হচ্ছে আমাদের তরল বা ফ্লুইড। দেখো ফাইব্রাসটা কি, ফাইবার থেকে আসছে, আঁশ টাইপের। তো এটা হইতেছে দেহত্বকের পেশি বা মাংসপেশি, যেটা ওখানে থাকতেছে, দেহত্বকের পেশির মধ্যে থাকে। পেশি টিস্যু কিন্তু আবার আলাদা, হ্যাঁ। তো দেহত্বকের পেশির মধ্যে থাকে যেটা, এটা হচ্ছে ফাইব্রাস। পেশি টিস্যু না, কিন্তু এটা কিন্তু অন্য জিনিস, পেশির মধ্যে থাকে। মাতৃকায় বিভিন্ন ধরনের তন্তুর আধিক্য দেখা যায়, হ্যাঁ, এটাই। এখন হচ্ছে স্কেলিটাল। এরপরে স্কেলিটাল কি, স্কেলিটাস মানে এই যে কোমলাস্থি, অস্থি মানে হচ্ছে বোনস অ্যান্ড কার্টিলেজ। দেহের অভ্যন্তরীণ কাঠামো হচ্ছে এরা গঠন করবে, স্কেলিটাল কানেকটিভ টিস্যু। তারপরে হচ্ছে এই টিস্যু দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠন করে, দেহকে নির্দিষ্ট আকৃতি, দৃঢ়তা দিবে, অঙ্গ সঞ্চালন করবে, চলনে সহায়তা করবে, মস্তিষ্ক, মেরুরজ্জু, ফুসফুস, হৃৎপিণ্ড, এরকম দেহের নানা নরম ও নাজুক অঙ্গগুলোকে রক্ষা করবে। বিভিন্ন ধরনের রক্তকণিকা উৎপাদন করবে, ঐচ্ছিক পেশিগুলো সংযুক্তি ব্যবস্থা করবে। গঠনের ভিত্তিতে স্কেলিটাল যোজক টিস্যু 2 ধরনের হবে, কোমলাস্থি আর অস্থি। এখন কোমলাস্থি হচ্ছে এক ধরনের নমনীয় স্কেলিটাল যোজক টিস্যু, মানুষের নাক ও কানের পিনা কোমলাস্থি দিয়ে তৈরি। আর অস্থি হচ্ছে বিশেষ ধরনের দৃঢ়, ভঙ্গুর, অনমনীয় স্কেলিটাল কানেকটিভ টিস্যু। মাতৃকায় হচ্ছে ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমা হয়ে দৃঢ়তা প্রদান করে। তার মানে হচ্ছে অস্থি ওই একটা শক্ত স্ট্রাকচার, আর কোমলাস্থি হচ্ছে নমনীয়। এখন এরপরে তরল যোজক টিস্যু যেটা, এটা হচ্ছে স্পেশালাইজ কানেকটিভ টিস্যু একটা, যে আমাদের ফ্লুইড কানেকটিভ টিস্যু, হ্যাঁ। তো এটা হচ্ছে মাতৃকাটা তরল হবে আর কি, এটার ম্যাট্রিক্সটা তরল হবে। মাতৃকায় বিভিন্ন ধরনের জৈব পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকবে। টিস্যুর প্রধান কাজ হচ্ছে দেহের বিভিন্ন দ্রব্যাদি পরিবহন করা, রোগ প্রতিরোধ করা, রক্ত জমাট বাঁধায় বিশেষ ভূমিকা রাখে। আর 2 ধরনের হয়, রক্ত লসিকা। আচ্ছা, খালি রক্ত না, লসিকাও আছে। আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের ফাইব্রাস কানেকটিভ টিস্যু যেটা হচ্ছে আমাদের পেশি তন্তুর মাঝখানে থাকতেছে বিভিন্ন ধরনের কোষ। এই কোষে হচ্ছে আবার আঁশ বেশি থাকে, তন্তু বেশি থাকে। তারপর হচ্ছে স্কেলিটাল যেটা, এটার মধ্যে অস্থি, তরুণাস্থি আছে বা কোমলাস্থি আর অস্থি আছে এই। আর হচ্ছে আমাদের যেটা তরল যোজক কলা বা হচ্ছে ফ্লুইড কানেকটিভ টিস্যু, এখানে হচ্ছে ব্লাড আর লসিকা এই। এখন হচ্ছে দেখো আমরা আসি যে ফ্লুইড কানেকটিভ টিস্যু যেটা রক্ত, এটা কি, এটা হচ্ছে দেখো এই রক্ত এক ধরনের ক্ষারীয়, ঈষৎ লবণাক্ত, লাল বর্ণের তরল যোজক টিস্যু। ধমনী, শিরা, কৈশিক নালীর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে রক্ত অভ্যন্তরীণ পরিবহনে অংশ নেয়। উষ্ণ রক্তবাহী প্রাণীর দেহে রক্ত তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে। রক্তের উৎপাদন হচ্ছে 2টা হবে, রক্তরস আর রক্তকণিকা। রক্তরস বা প্লাজমা হচ্ছে রক্তের তরল অংশ, ঈষৎ হলুদাভ হবে রং। 91 থেকে 92% হচ্ছে পানি থাকবে, আর 8 থেকে 9% জৈব ও অজৈব পদার্থ থাকবে। আর রক্তরসের ভিতর বিভিন্ন ধরনের প্রোটিন এবং বর্জ্য পদার্থ থাকে। রক্ত কণিকা হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, আরেকটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, আরেকটা হচ্ছে আমাদের অনুচক্রিকা। তাহলে কি লোহিত রক্তকণিকা আর বাকি নামগুলো মনে রাখবে, এরাইথ্রোসাইট, তারপরে হচ্ছে এরিথ্রোসাইট বা রেড ব্লাড কর্পাসেল বা আরবিসি। আর হচ্ছে শ্বেত রক্তকণিকা কি লিউকোসাইট, হোয়াইট ব্লাড সেল বা ডাব্লিউবিসি। আর অনুচক্রিকা হচ্ছে থ্রোম্বোসাইট বা ব্লাড প্ল্যাটিলেট, ঠিক আছে। লোহিত রক্তকণিকা হচ্ছে হিমোগ্লোবিন নামে লৌহজাত যৌগ থাকে, যার জন্য রক্ত লাল হয়। আচ্ছা, এই সব পড়া তোমাদের কাছে খুবই ইজি হয়ে গেছে, কারণ আমি অধ্যায় 6টা সবার আগে পড়ায় স্টার্ট করছি। তো হচ্ছে হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে একটি অক্সি হিমোগ্লোবিন নামে যৌগ গঠন করে। এটা কেন গঠন করে সবই আমরা পড়েছি, অক্সিজেন পরিবহন করার জন্য। তারপর হচ্ছে শ্বেত রক্তকণিকা কী করে, জীবাণু ধ্বংস করে প্রকৃতিগত আত্মরক্ষায় অংশ নেবে। মানব ধরনের বেশ কয়েক ধরনের শ্বেত রক্তকণিকা থাকে। অনুচক্রিকাগুলো হচ্ছে রক্ত জমাট বাঁধা অংশ নেবে।
আচ্ছা, ষষ্ঠ অধ্যায়ে আমরা যেহেতু বিস্তারিত আলোচনা করে ফেলছি, আমি জাস্ট একবার পড়ে গেছি, আর বলবো না এখন তেমন কিছু। বাট এই যেটা বললাম যে লোহিত রক্তকণিকা কি আমাদের অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড পরিবহন এসবে কাজ করতেছে। শ্বেত রক্তকণিকা আমাদের ইমিউনিটি বা মনে করো রোগ প্রতিরোধ এখানে হচ্ছে হেল্প করতেছে, আর অনুচক্রিকা হচ্ছে রক্ত জমাট বাঁধা হেল্প করতেছে। হ্যাঁ, তাহলে হচ্ছে আচ্ছা এখানে একটু লিখে দিই। হ্যাঁ, লোহিত রক্তকণিকা হচ্ছে অক্সিজেন পরিবহন, এভাবে লিখে দিলে হচ্ছে দেখা যায় চোখে পড়ে, বেশি মনে থাকে। তারপরে হচ্ছে এটা কি রোগ প্রতিরোধ, শ্বেত রক্তকণিকা। আর রক্ত জমাট বাঁধা এটা কি, এটা হচ্ছে আমাদের অনুচক্রিকা। তারপরে হচ্ছে দেখো এখন হচ্ছে আমাদের লসিকা। লসিকা কি, লসিকা তো আমরা পড়ি নাই। মানবদেহের বিভিন্ন টিস্যুর মাঝখানে ফাঁকা স্থান থাকে। হ্যাঁ, এখন দেখো আমাদের ব্লাড কিন্তু একটা মানে আমরা পড়ছি না যে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, মানে হচ্ছে রক্ত নালীগুলার বাইরে যায় না। তো এই সব ফাঁকা স্থানে তো রক্ত যায় না, তো রক্ত যায় না কিন্তু এক ধরনের পদার্থকে যাইতে হবে। হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের ওই যে কানেক্টিভিটি মেনটেন করবে কি। হ্যাঁ, তো ওই টিস্যুর ফাঁকা স্থানে যে একটা জলীয় পদার্থ জমা হয় এগুলো আবার ছোট নালীর মধ্যে সংগ্রহিত হয়ে আলাদা নালিকাতন্ত্র গঠন করে, যাদেরকে হচ্ছে লসিকাতন্ত্র বলবে। এইটাই হইতেছে আমাদের লসিকা। তো এখন এই লসিকা কি, ঈষৎ ক্ষারীয় স্বচ্ছ হলুদ বর্ণের তরল পদার্থ, এর মধ্যে কিছু রোগ প্রতিরোধী কোষ থাকে যাদেরকে হচ্ছে লসিকা কোষ বা লিম্ফোসাইট বলে। তার মানে এরাও হচ্ছে ওই যে শ্বেত রক্তকণিকা আমাদের রোগ প্রতিরোধ করে, সাথে হচ্ছে আমাদের লসিকা কোষও এই কাজ করে। এরপর দেখো পেশি কোষ বা মাসকুলার টিস্যু বা মাসেল টিস্যু। হ্যাঁ, পেশি কোষ হচ্ছে দেখো ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি হয়। দেখো মাসেল মেসোডার্ম, এভাবে মনে রাখবা, মেসোডার্ম থেকে শুরু হয়। বেসিক্যালি হচ্ছে আমাদের ভ্রূণ, মানে ভ্রূণ যখন তৈরি হয় মানব ভ্রূণ, এটার হচ্ছে 3টা লেয়ার থাকে। হ্যাঁ, একটোডার্ম, একটোডার্ম থাকে হচ্ছে বাইরে, তারপর হচ্ছে মেসোডার্ম থাকবে মাঝখানে, দেন হচ্ছে এন্ডোডার্ম থাকে ভিতরে। হ্যাঁ, তো আমাদের একটোডার্মের পরে যে মেসোডার্ম, এই মেসোডার্ম লেয়ারটা থেকে হচ্ছে আমাদের মাসেল আসতেছে। ঠিক আছে, তো এরা কি ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি, সংকোচন প্রসারণশীল তো হইতেই হবে, যেহেতু আমাদের মাসেল চলাচল মানে সংকোচন প্রসারণ করার মাধ্যমে হচ্ছে আমাদের শরীর চলতেছে আর কি, মানে চলন আমাদের এভাবেই হচ্ছে। দেন এই জন্য হচ্ছে সংকোচন প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে হচ্ছে পেশি টিস্যু বলে। এদের মাতৃকা হচ্ছে থাকেই না, অনুপস্থিত। মাতৃকা কাদের বেশি থাকে, আমাদের কানেকটিভ টিস্যু বা যোজক কলার। পেশি কোষগুলো হচ্ছে সরু, লম্বা, তন্তুময় হয়। যেসব তন্তুতে আড়াআড়ি ডোরা কাটা থাকে তাদেরকে হচ্ছে ডোরা কাটা পেশি বা স্কেলেটাল মাসেল বলে। ডোরাবিহীনকে হচ্ছে মসৃণ পেশি বা স্মুথ মাসেল বলে। পেশিকোষ হচ্ছে সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন, চলন আর হচ্ছে অভ্যন্তরীণ পরিবহন ঘটায়। আর হচ্ছে অবস্থান, গঠন, কাজের ভিত্তিতে পেশি টিস্যু হচ্ছে 3 ধরনের, ঐচ্ছিক, অনৈচ্ছিক, হৃদপেশি। হ্যাঁ, তাহলে কি 3টা জিনিস দেখো, অবস্থান, গঠন, কাজ, এই 3টার ভিত্তিতেই হচ্ছে আমরা 3 ভাগে ভাগ করতেছি, ঐচ্ছিক, অনৈচ্ছিক আর হচ্ছে হৃদপেশি। এখন দেখো ঐচ্ছিক পেশি বা ডোরা কাটা পেশি বা ভলান্টারি অ্যাকচুয়ালি আর স্ট্র্যাটেড মাসেল। তো মেইনলি আমি বলি, যেটা বললাম যে ঐচ্ছিক পেশি অবস্থানটা কোথায়, অবস্থান হচ্ছে আমাদের হাত পা, মনে করো যেসব জায়গা মুভমেন্টের মাধ্যমে আমাদের দেহ চলতেছে, এসব জায়গা হচ্ছে ঐচ্ছিক পেশি থাকে। কারণ আমরা নিজের ইচ্ছা অনুযায়ী চিন্তা করবো এভাবে যে ইচ্ছা অনুযায়ী কোন কোন পেশিকে আমরা নাড়াইতে পারি, কোন কোন জায়গাকে নাড়াইতে পারি, যেই জায়গাকে যেই অঙ্গকে আমরা ইচ্ছা অনুযায়ী নাড়াইতে পারি, সেখানে যে পেশি থাকে সেটা হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশি বা ভলান্টারি মাসেল। এখন হচ্ছে এরা কীরকম হয়, এদের হইতেছে অনেক স্ট্রায়াটেড, মানে ডোরা কাটা থাকবে এদের গায়ে। হ্যাঁ, এই যে যেরকম এই যে দেখো, এই যে এই পেশিটা দেখো এরকম দাগ আছে না, ডোরা কাটা। তো এই কারণে হচ্ছে আমাদের এটাকে বলতেছি আমরা হচ্ছে ডোরা কাটা পেশি বা স্ট্রায়াটেড মাসেল। হ্যাঁ, তো হচ্ছে এখন দেখো আচ্ছা, ঐচ্ছিক পেশি টিস্যু কোষগুলো কীরকম হবে, নলাকার হবে, শাখাবিহীন হবে না, শাখা থাকবে না। এই যে দেখো আলাদা আলাদা ফাইবার। হ্যাঁ, এটা আলাদা, এর মধ্যে শাখা নেই। যেরকম কার্ডিয়াকে এই যে এখানে একটা ব্রাঞ্চ আছে, বাট এটা হচ্ছে আমাদের স্কেলেটাল বা এই ইসেতে থাকে না, ঐচ্ছিকে থাকে না। আচ্ছা, তাহলে গেল। আর হচ্ছে এদের নিউক্লিয়াস হচ্ছে একাধিক নিউক্লিয়াস থাকবে। তাহলে হচ্ছে যেটা ঐচ্ছিক পেশি, এটা হচ্ছে প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত প্রসারিত হবে। তারপরে হচ্ছে নলাকার, কোষগুলো নলাকার হবে, শাখাবিহীন হবে, আড়াআড়ি ডোরাযুক্ত হবে। দেন হচ্ছে এটার মধ্যে মাল্টি নিউক্লিয়েটেড থাকবে, মানে হচ্ছে অনেকগুলো নিউক্লিয়াস থাকবে। আর পেশি দ্রুত সংকুচিত আর হচ্ছে আমাদের প্রসারিত হতে পারবে। ঐচ্ছিক পেশি অস্থিতন্ত্রে সংলগ্ন থাকে। অস্থিতন্ত্র মানে এই যে যেখানে হচ্ছে আমরা ওই যে নাড়াইতে পারি, যেটা বললাম। এরপরে হচ্ছে দেখো অনৈচ্ছিক পেশি কোথায় থাকে একটু চিন্তা করো, যেখানে হচ্ছে আমরা নিজের ইচ্ছা অনুযায়ী নাড়াইতে পারি না। যেরকম মনে করো আমরা খাওয়ার পরে আমাদের অন্ত্রের যে পেশি, ওইটা আমাদের খাদ্য হজমের জন্য অটোমেটিক্যালি নড়াচড়া করবে, ওইটাকে আমরা হচ্ছে কোনো মানে আমাদের এটার উপর কোনো নিয়ন্ত্রণ নাই। হ্যাঁ, ঐচ্ছিক কোনো নিয়ন্ত্রণ নেই।
তো ঐচ্ছিক কোনো নিয়ন্ত্রণ যেহেতু নাই, তার মানে এটা অনৈচ্ছিক পেশি বা ইনভলেন্টারি মাসেল। এখানে কি থাকবে, আচ্ছা এটা বললাম হতেছে একটা অবস্থান। তারপরে মনে করো গঠনের কথা যদি চিন্তা করি, এখানে হচ্ছে ওই যে আড়াআড়ি দাগ যেটা এখানে থাকবে না, এজন্য এটাকে আমরা মসৃণ পেশি বলবো। আর কাজ যেটা, কাজ হচ্ছে আচ্ছা আসতেছি দাঁড়াও, এই পেশি হতেছে টিস্যু সংকোচন প্রসারণ, প্রাণীর ইচ্ছাধীন নয়, মাকু আকৃতির হবে, গায়ে হচ্ছে আড়াআড়ি দাগ থাকবে না, এই জন্য মসৃণ পেশি বলবে। রক্তনালী, পৌষ্টিক নালী ইত্যাদির প্রাচীরে অনৈচ্ছিক পেশি থাকে। অনৈচ্ছিক পেশি প্রধানত দেহের অভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চালনে অংশ নেয়, যেমন খাদ্য হজম প্রক্রিয়া, অন্ত্রের ক্রমসংকোচন। এরপর দেখো কার্ডিয়াক পেশি বা হৃদপেশি। এই পেশি হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। হ্যাঁ, এই দেখো আমাদের হচ্ছে মানে হার্টে যেই মাসেলটা থাকে এটা স্পেশাল, এটা হচ্ছে না ঐচ্ছিক না অনৈচ্ছিক। হ্যাঁ, তো বাকিগুলোকে আমরা একভাবে বলতেছি, হৃৎপেশিকে আলাদা ধরতেছি। এই টিস্যু কোষগুলো মানে অনেক বৈশিষ্ট্য ঐচ্ছিকের মতো, আবার অনেকগুলো অনৈচ্ছিকের মতো। যেরকম কাজটা তো অনৈচ্ছিকের মতো, যে এটা হচ্ছে নিজে নিজে ক্রমসংকোচন করতেছে, বাট এটা হচ্ছে যেরকম নলাকৃতি হয়, এটা হচ্ছে ঐচ্ছিক পেশির বৈশিষ্ট্য। দেন শাখান্বিত হবে ঐচ্ছিক পেশির বৈশিষ্ট্য। শাখান্বিত কিন্তু কোনোটাই না, ঐচ্ছিক না অনৈচ্ছিক না। হ্যাঁ, শাখান্বিত না, এটা হচ্ছে কার্ডিয়াকের একটা স্পেশাল বৈশিষ্ট্য। আর আড়াআড়ি দাগযুক্ত হবে, এটা শাখান্বিতর মতো, মানে এটা হচ্ছে ওই ঐচ্ছিকের মতো। এখন এই টিস্যু কোষগুলোর মধ্যে ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য ইন্টারক্যালাটেড ডিস্কের জন্য। আচ্ছা, আর এদের সংকোচন প্রসারণ প্রাণী ইচ্ছাধীন নয়, অর্থাৎ কার্ডিয়াক পেশি গঠন ঐচ্ছিক পেশির মতো হলেও কাজ হচ্ছে অনৈচ্ছিক পেশির মতো। এটা অনুধাবনে দিতে পারে, যেটা ব্যাখ্যা করো, তো ওই যে বলতে হবে কীভাবে আসতেছে। এখন কার্ডিয়াক পেশি কোষগুলো শাখার মাধ্যমে পরস্পর যুক্ত থাকে। হৃৎপিণ্ডের সব কার্ডিয়াক পেশি সমন্বিতভাবে সংকুচিত প্রসারিত হয়। মানব ভ্রূণ সৃষ্টির একটা বিশেষ পর্যায় থেকে মৃত্যু মুহূর্ত পর্যন্ত একদম মানে এটা চলতেই থাকে। ওই একটা নির্দিষ্ট টাইম থেকে শুরু হয় যখন, এরপরের থেকে ওই যে আমাদের মানে মৃত্যু পর্যন্ত সব সময় হচ্ছে কার্ডিয়াক পেশি একটা নির্দিষ্ট সিকোয়েন্সে চলতেই থাকবে। এরপরে হচ্ছে আমাদের স্নায়ু টিস্যু। আচ্ছা, এরপরে আসো হচ্ছে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যুতে। হ্যাঁ, দেখো স্নায়ু টিস্যু কি, স্নায়ু টিস্যু অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যে মাথায় মানে মাথা না অ্যাকচুয়ালি ব্রেইনে, হ্যাঁ ব্রেইনে হচ্ছে আমাদের যে অনেকগুলা নিউরন সেল থাকে। নিউরন সেল বলতেছি হচ্ছে যে নিউরন হচ্ছে একটা স্পেশাল টাইপের সেল আর কি, স্নায়ুকোষ। এই স্নায়ুকোষ দিয়ে হচ্ছে আমাদের যে ব্রেইনের কাজটা আছে এগুলো সব মানে অ্যাকচুয়ালি আমাদের সব কাজটা নিয়ন্ত্রণ হচ্ছে এটা দিয়ে। হ্যাঁ, মানে কমান্ড দেয়, এইসব সেলগুলো হচ্ছে আমাদের কমান্ড দেয়, কমান্ডের সাথে অ্যাকচুয়ালি যুক্ত। তো এই কমান্ড অনুযায়ী হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন কাজে অংশ নিচ্ছে, ঠিক আছে। দেহের বিশেষ সংবেদী কোষ নিউরন বা স্নায়ুকোষগুলো একত্রে স্নায়ু টিস্যু গঠন করে। নিউরন বা স্নায়ুকোষগুলো স্নায়ু টিস্যু গঠন করে। স্নায়ু টিস্যু অসংখ্য নিউরন দিয়ে তৈরি। গঠন সম্পর্কে আচ্ছা 10ম অধ্যায়ে আরও বিস্তারিতভাবে জানবে। স্নায়ু টিস্যু হচ্ছে কী করে, পরিবেশ থেকে উদ্দীপনা যেমন তাপ, স্পর্শ, চাপ এগুলো হচ্ছে গ্রহণ করে দেহের ভিতরে মস্তিষ্কে বহন করে, মস্তিষ্ককে বিশ্লেষণের পর সিদ্ধান্ত অনুযায়ী উপযুক্ত কাজ করে। আচ্ছা, তো ধরো আমাদের শরীরের বিভিন্ন জায়গায় মনে করো হাতে একটা গরম কিছুর একটা হচ্ছে মনে করো একটা গরম পাত্রে তুমি হাত দিয়েছো, বা একটা আসে না যে চুলা থেকে একটা পাতিল উঠাইছো বা এরকম কিছু একটা গরম কিছুতে হচ্ছে হাত দিছো, তো তখন হচ্ছে আমাদের মানে ওই হাতে যেহেতু গরম লাগতেছে, তো এই সেন্সটা হচ্ছে ওইখানে ওই কি বলে কিছু ইসে থাকে, মানে এই উদ্দীপনা অ্যাকচুয়ালি উদ্দীপনাটা হচ্ছে আমাদের ব্রেইনে এই স্নায়ুকোষে যে পৌঁছাবে। তো এই স্নায়ুকোষে যে পৌঁছাইলো, এই স্নায়ুকোষ হচ্ছে এটাকে প্রসেস করবে, মানে স্নায়ুকোষ এই মানে এই উদ্দীপনাটা ওয়াইজ একটা সিদ্ধান্ত নিবে। সিদ্ধান্ত কি নিবে, যে যেহেতু আমাদের গরম লাগতেছে হাতটা এখন এখান থেকে হচ্ছে সরাই নেওয়া উচিত। তো এই সিদ্ধান্তটা হচ্ছে আবার আমাদের মানে ওই সিদ্ধান্ত অনুযায়ী হচ্ছে আমাদের একটা কাজ হবে। কি কাজটা হবে, ওই হাতটা আমরা সরাই নিব আর কি। এই হাতটা যে আমরা সরাই নিলাম, হাতে কাজটা কার কমান্ডে করলে, আমাদের স্নায়ুকোষের কমান্ডে। তো এইটাই হইতেছে কাহিনী। হ্যাঁ, তো এটাকে এত মানে কঠিন ভাবার কিছু নেই। এখন একটা আদর্শ নিউরনের 3টা অংশ থাকে। এখানে আমরা ছবিটা একটু দেখি, এই যে ছবিটা যদি দেখি, এই যে এই পাশ দিয়ে যে জিনিস আচ্ছা অ্যাকচুয়ালি হইতেছে এই যে এইখানে এই যে সেল, যেটা এই সেলটা হচ্ছে আমাদের কোষ দেহ, এটা অ্যাকচুয়ালি সেল বডি। আর এই যে ভিতরে এটা যে সেল বডি, এটার ভিতরে হচ্ছে নিউক্লিয়াস থাকতেছে গোল্লাটা। আর এই দিক দিয়ে হচ্ছে এই যে পাশ দিয়ে মানে এই যে এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের ডেনড্রাইট। হ্যাঁ, তাহলে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের ডেনড্রাইট। তো গেল, এখন দেখো আর হচ্ছে এখান থেকে দেখো একটা বড় লম্বা সুতা বের হচ্ছে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি সব থেকে বড় ডেনড্রাইট টাইপের। এটাকে আমরা কি বলবো, অ্যাকশন। হ্যাঁ, অ্যাকশন। আর এই অ্যাকশনের হচ্ছে
একদম লাস্টের প্রান্তে আবার কিছু ডেনড্রাইটের মতো এরকম কিছু শাখা প্রশাখা থাকবে, এটা হচ্ছে অ্যাক্সন প্রান্ত। আর এই অ্যাক্সনটার মাঝখানে দেখো, মাঝখানে এই যে এরকম একটা আবরণ টাইপের ক্রিয়েট হচ্ছে, এখানে মাঝখান দিয়ে হচ্ছে আবার একটুখানি অ্যাক্সন আনকভার্ড হয়ে যাচ্ছে, এই জায়গাগুলোকে হচ্ছে র্যানভিয়ারের পর্ব বলবো আমরা। তো দেখো একটা আদর্শ নিউরনের হচ্ছে 3টা অংশ থাকে, তো মেইনলি কি কোষদেহ, ডেনড্রাইট আর হচ্ছে অ্যাকশন। তো এই অ্যাক্সন যেটা আছে, অ্যাক্সনের হচ্ছে আচ্ছা নিউরন কোষ হচ্ছে বহুভুজ আকৃতি হবে, নিউক্লিয়াস যুক্ত হবে। এই যে এটা কিন্তু একটা বহুভুজ আকৃতি সেল বডি, তাই না? কোষ দেহটা কিন্তু একটা বহুভুজ আকৃতির পাচ্ছি আমরা। তো কোষের সাইটোপ্লাজমে কি থাকবে দেখো, আর এখানে হচ্ছে মাস্ট বি নিউক্লিয়াস থাকবে। নিউক্লিয়াস অ্যাকচুয়ালি থাকে না দুইটা জায়গায়, কি আমাদের সিভ কোষ আর লোহিত রক্তকণিকা, আর সব জায়গায় অ্যাকচুয়ালি থাকে। হ্যাঁ, এখন কোষের সাইটোপ্লাজমে কি থাকে, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি থাকে। আর নিউরনের যে সাইটোপ্লাজম ওখানে হচ্ছে সক্রিয় সেন্ট্রিওল থাকে না, এই জন্যই বিভাজিত হয় না। আচ্ছা, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে অনুধাবনে আসতে পারে যে আমাদের নিউরন সেল কিন্তু বিভাজিত হয় না, কারণ আমাদের ব্রেইনের কিন্তু বড় হওয়ার কোনো দরকার নেই, তাই না? ওইটার যেই একটা মানে ফিক্সড স্টেজ আছে, এর থেকে বড় ছোট হওয়ার কোনো কিছু নাই, বড় হলে আবার সমস্যা হয়ে যাবে। তো আমাদের ওই সাইজটাই মেনটেন করার জন্য এটা যেহেতু আমাদের বিভাজিত হইতে হয় না, এখন বিভাজিত হওয়াটাকে আটকাবে কেমনে? এখানে আমাদের সেন্ট্রিওল নাই, তো সেন্ট্রিওল যেহেতু নাই, ওইটা বিভাজিত হয়ে কি অ্যাস্টার ক্রিয়েট করতে পারবে না, দেন হচ্ছে স্পিন্ডল যন্ত্র ক্রিয়েট করতে পারবে না, কারণ সেন্ট্রিওলের কাজ মেনলি দুইটাই, অ্যাস্টার ক্রিয়েট করা আর হচ্ছে স্পিন্ডল যন্ত্র তৈরি করা। তো এটা যেহেতু পারতেছে না, এই জন্য হচ্ছে আমাদের নিউরন বিভাজিত হচ্ছে না। এই কোষদেহের চারদিকে শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশ থাকে, এদেরকে হচ্ছে ডেনড্রন বলে। ডেনড্রন থেকে যে শাখা বের হয় তাদেরকে হচ্ছে ডেনড্রাইট বলে। ডেনড্রাইটের সংখ্যা হচ্ছে এক বা একাধিক হতে পারে। নিউরনের কোষদেহ থেকে একটা লম্বা স্নায়ুতন্ত্র পরবর্তী নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত হয়, একে অ্যাক্সন বলে। একটা নিউরনের একটা মাত্র অ্যাক্সন থাকে, আর হচ্ছে পরপর দুইটা নিউরনে প্রথমটার অ্যাকশন এবং পরেরটা ডেনড্রাইটের মধ্যে একটা স্নায়ুসন্ধি গঠিত হয়, তাকে সিনাপস বলে। এই যে দেখো এখানে হচ্ছে যে এই অ্যাকশনটা আছে না, এই অ্যাকশনটা গেল এখান দিয়ে হচ্ছে এই যে পর্বগুলো বের হচ্ছে, এখানে হচ্ছে পাশের নিউরনের মনে করো ডেনড্রাইট এসে লাগছে, এই যে এরকম একটা সেল বডি, তো এরকম সেল বডি, তো এখান থেকে যে ডেনড্রাইট ক্রিয়েট হয়েছে, এখানে এসে হচ্ছে এই একটা ডেনড্রাইট এখানে হচ্ছে এসে লাগছে, এটাই হইতেছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সিনাপস। ঠিক আছে, তো দেখো এই সিনাপস, আচ্ছা সিনাপস। এখন সিনাপসের মধ্য দিয়ে কি হয়, একটা নিউরন থেকে উদ্দীপনা পরবর্তী নিউরনে প্রবাহিত হয়। স্নায়ুটিস্যু উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করে এবং মস্তিষ্ক তাতে সাড়া দেয়। আর উচ্চতর প্রাণীতে হচ্ছে স্নায়ুটিস্যু স্মৃতি সংরক্ষণ বা মেমোরাইজ করে, বিভিন্ন অঙ্গের কাজ নিয়ন্ত্রণ করে, তাদের মধ্যে সমন্বয় সাধন করে। অনেকের মধ্যে একটা ধারণা প্রচলিত আছে যে আমাদের মস্তিষ্কে মাত্র 10% ইউজ করতে পারি, বাট এটা একদমই সঠিক ধারণা না, কারণ হচ্ছে আমরা যদি চাই তখন হচ্ছে 100% ইউজ করা পসিবল আর কি। হ্যাঁ, কিন্তু মানে এটা ঠিক যে আমাদের সবসময় হতেছে 100% অ্যাক্টিভ থাকে না বা সমানভাবে সক্রিয় থাকে না। সবসময় যে আমরা বলি না মাথা স্টাক হয়ে গেছে, মাথা কাজ করতেছে না, অঙ্ক মিলতেছে না, তো ব্যাপারটা এরকম, সবসময় সমানভাবে কাজ করে না, বাট চাইলে 100% আমাদের কাজ করানো পসিবল। আর হচ্ছে মস্তিষ্কের সবগুলো অংশ কখনো আমাদের কোনো না কোনোভাবে আমরা ব্যবহার করে থাকি। এমনকি এটাও ঠিক নয় যে একটা নির্দিষ্ট সময় মস্তিষ্কে 10%-এর বেশি ব্যবহার করা যায় না, এরকম নির্দিষ্ট কোনো সীমা নেই। বিবর্তনগতভাবে এরকম কোনো সীমা আরোপিত হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, এরপর আসে অঙ্গতন্ত্রতে। অঙ্গতন্ত্র শেষ হলে আমাদের মোটামুটি চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এক বা একাধিক টিস্যু দিয়ে একটা তৈরি এবং একটি নির্দিষ্ট কাজ করতে সক্ষম প্রাণীদেহের বিশেষ অংশ বিশেষকে হচ্ছে আমরা অঙ্গ বলবো। অর্থাৎ কোনো অঙ্গে একই বা একাধিক ধরনের টিস্যু থাকে এবং সেই অঙ্গ কোনো না কোনো নির্দিষ্ট কাজ করতে পারে। হ্যাঁ, আচ্ছা, এখন দেহের অঙ্গসমূহ নিয়ে জীববিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয় তাকে হচ্ছে অঙ্গসংস্থানবিদ্যা বা মরফোলজি বলে। তাহলে হচ্ছে আমরা যে কোষ নিয়ে মানে পড়ালেখা করি ওইটা হচ্ছে সাইটোলজি। তো অনেকগুলো কোষ নিয়ে টিস্যু ক্রিয়েটেড হচ্ছে, টিস্যু নিয়ে যেখানে হচ্ছে আলোচনা করি সেটা হচ্ছে হিস্টোলজি। আর অনেকগুলো টিস্যু মিলে অঙ্গ গঠিত হচ্ছে, অঙ্গসংস্থানবিদ্যা যেটা, এটা হচ্ছে মরফোলজি। অবস্থান ভেদে মানবদেহে 2 ধরনের অঙ্গ আছে, চোখ, কান, নাক, হাত, পা, মাথা যেগুলো, এটা হচ্ছে বাহ্যিক অঙ্গ। আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ অঙ্গ। আর বাইরের এখন এইগুলা নিয়ে যেখানে লেখাপড়া হয় এটা হচ্ছে এক্সটার্নাল মরফোলজি। আর জীবদেহের ভিতরের অঙ্গগুলো সম্বন্ধে যেখানে আলোচনা হয় সেটা হচ্ছে অন্ত অঙ্গ সংস্থান বা ইন্টারনাল মরফোলজি বা অ্যানাটমি। পাকস্থলী, ডিউডেনাম, ইলিয়াম, মলাশয় এগুলো হচ্ছে কি আমাদের অভ্যন্তরীণ অঙ্গ।
তাহলে অঙ্গ কি, দুই টাইপের, বাহ্যিক আর অভ্যন্তরীণ, এই দুটার কি কি এক্সাম্পল আছে পড়ে নিবা। এটা অ্যাকচুয়ালি বুঝে অ্যান্সার করা যায়। এখন দেখো পরিপাক, শ্বসন, রেচন, প্রজনন ইত্যাদি শারীরবৃত্তীয় কাজ করার জন্য প্রাণীদেহের কতগুলো অঙ্গের সমন্বয়ে বিভিন্ন তন্ত্র গঠিত হয়। নিচে মানবদেহের কয়েকটি তন্ত্রের ধারণা দেওয়া হলো, পরবর্তী অধ্যায়ে আলোচনা করা হবে। আচ্ছা, অ্যাকচুয়ালি কোষ নিয়ে টিস্যু গঠিত হয়, টিস্যু নিয়ে আমাদের হচ্ছে অঙ্গ, দেন অঙ্গ কয়েকটা নিয়ে হচ্ছে একই টাইপের কাজ করে এরকম, এটা নিয়ে তন্ত্র। তো তন্ত্রগুলো আমি একটু আলাদা করে বলি। পরিপাক তন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম, এটা কী করে জানো, আমাদের খাদ্য গ্রহণ থেকে ওইটা হচ্ছে মনে করো পুষ্টি, মানে খাদ্য গ্রহণ থেকে হচ্ছে ওইটা সরলীকরণ, দেন হচ্ছে এটা আবার পুষ্টি টুষ্টি নিয়ে একদম লাস্টে ইসেব পর্যন্ত, মানে কি বলে এটা, অপাচ্য অংশ নিষ্কাশন পর্যন্ত পুরাটা হচ্ছে আমাদের পরিপাকতন্ত্রের কাজ।